নমস্কার। আজকে যে আমরা আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হবে মার্কো পোলো। এই মার্কো পোলো ছিলেন একজন বিদেশি পর্যটক, যিনি মধ্যযুগে ভারতবর্ষে কিন্তু পরিভ্রমণ করেছিলেন, মূলত দক্ষিণ ভারতে। তো যেহেতু আমাদের এই ক্লাস 12 এর ফার্স্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে বলা রয়েছে যে বিদেশি পর্যটকদের দৃষ্টিতে ভারত, তো সে কারণে এই মার্কো পোলো ভারত সম্পর্কে কি ধরনের আলোচনা করেছেন বা কি আলোচনা করেছেন, তার রচনাতে কি দেখিয়েছেন, সেটাই কিন্তু আমাদের এই আজকের আলোচনার মূলত বিষয়। তো নমস্কার, আমার নাম শুভজয় রায়। তোমরা দেখছো দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং চ্যানেল। এই যে চ্যানেল, এই চ্যানেলে মূলত স্কুল লেভেলের সমস্ত ক্লাসের, অর্থাৎ 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, এসএসসি, এছাড়াও আদার্স স্টেট, অর্থাৎ যেমন বিহার স্টেট বা অন্যান্য যে পরীক্ষা, এনভিএস, কেভিএস, ইএমআরএস, এই জাতীয় প্রত্যেকটা পরীক্ষার ইতিহাসের যে সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে। তবে আজকে আমাদের এই যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে মার্কো পোলো। এই মার্কো পোলো ভারতবর্ষে আসছে কিভাবে, তো ভারতবর্ষের কোথায় কোথায় তিনি ভিজিট করেছেন এবং কবে কতদিন ভারতে ছিলেন এবং ভারতবর্ষের সম্পর্কে তার যে অবজারভেশন, তার যে গ্রন্থ তিনি বাড়িতে যাওয়ার পরে লিখেছেন, তো সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে এই আলোচনা করব। তো এখানেই আমরা প্রথমে যেটা দেখে নেব যে মার্কো পোলো টাইমিং, অর্থাৎ সময়কাল। দেখো, 15 সেপ্টেম্বর 1254 খ্রিস্টাব্দ তিনি ভেনিসে জন্মগ্রহণ করেছিলেন, যেটা ছিল ইতালিতে। আর তিনি মারা গেছেন কোথায়? আবার বাড়িতে ফিরে যাওয়ার পর, অর্থাৎ 1324 খ্রিস্টাব্দে ভেনিসেই তিনি মারা গেছেন 8ই জানুয়ারি। ঠিক আছে। তিনি, তার বাবা এবং কাকা, এরা এই বিভিন্ন দেশ বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। তো বণিক বণিক ছিল। তো সেই ক্ষেত্রেই তিনি কিন্তু খুব ছোটবেলায় তার বাবা কাকার সাথে কিন্তু দূর দেশে পাড়ি দিয়েছিলেন। তো এভাবেই কিন্তু তার যে রচনা সেটা আমরা দেখব। দেখো, এখানে কি বলা হচ্ছে যে তার বাবার নাম কি বলা হচ্ছে? নিকোলো পোলো। ঠিক আছে। এবং কাকা, যার নাম হচ্ছে মাফেও পোলো। কি, বাবার নাম ছিল নিকোলো পোলো এবং কাকার নাম ছিল মাফেও পোলো। তারা পেশায় কি ছিল? পেশায় ছিলেন হচ্ছে বণিক। ভালো কথা। তো বণিক মানে বিভিন্ন দেশ বিদেশে বছরের পর বছরের জন্য তারা বাণিজ্য করতে যেত। তো সেই সময়ই তিনিও কিন্তু, যখন তার বয়স মাত্র 5 বছর, মার্কো পোলোর বয়স যখন মাত্র 5 বছর, সেই সময় কিন্তু তিনি চীনের শাসক কুবলাই খানের কিন্তু দরবারে কিন্তু গিয়েছিলেন। কার সাথে গিয়েছিলেন? নাকি তার বাবা এবং কাকারা যে বাণিজ্য করতে গিয়েছিল, সেই সুবাদে কিন্তু তিনি গিয়েছিলেন। অর্থাৎ 5 বছর তার বয়স ছিল, তখন তিনি বাড়ি থেকে কিন্তু রওনা দিয়েছিলেন। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কো পোলোই প্রথম ইউরোপীয়, কি, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, ঠিক আছে, পর্যটক যিনি রেশম পথ পাড়ি দিয়ে কিন্তু চীনে এসেছিলেন। তাহলে যদি বলা হয় কোন প্রথম বিদেশি পর্যটক চীনে গেছিল, বা কোন প্রথম ইউরোপীয় পর্যটক যিনি চীন দেশে রেশম পথ পাড়ি দিয়ে প্রথম গিয়েছিলেন, তাহলে তার নাম কি হবে? তার নাম হবে মার্কো পোলো। ঠিক আছে। আর কি, চীনে গেল, চীনে যাওয়ার পর দেখা যাচ্ছে কুবলাই খান যে ছিলেন, এই কুবলাই খান কিন্তু মার্কো পোলোকে কিন্তু আবার সরকারি কাজেও কিন্তু নিয়োগ করেছিলেন। তাহলে কুবলাই খান কোথাকার শাসক ছিল? তিনি তো মঙ্গল নেতা, তিনি ছিলেন এই চীনে কিন্তু শাসক। তো যাই হোক, তিনি কুবলাই খানের দরবারে গেছিলেন, এখানে কিন্তু তিনি কাজও পেয়ে গেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবার ফেরত হচ্ছে 1295 খ্রিস্টাব্দে তারা ভেনিসে ফিরে যান, এবং 1324 খ্রিস্টাব্দে এখানেই কিন্তু মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবে? নাকি 1324 খ্রিস্টাব্দে। আর ভেনিসে ফিরে গেছিল কবে? 1295 খ্রিস্টাব্দে। মানে দেখো, এখানে 1324, এখানে 1295, তার মানে কিন্তু 29 বছর। ঠিক আছে। কিন্তু দেশে ফেরার পরে কিন্তু তিনি আরো মোটামুটি 29 বছর কিন্তু জীবিত ছিলেন। তো এই যে 29 বছর, এই সময়ে কিন্তু তিনি মূলত তার যে এই গ্রন্থ তিনি কিন্তু রচনা করেছেন। যাই হোক, এখানে বলা হচ্ছে যে মার্কো পোলো যে ছিলেন, তিনি দীর্ঘ 17 বছর বিদেশ কাটান। যাই হোক, 17 বছর কাটালো। এবার অনেক দিন থেকে যেহেতু বাড়ি থেকে বাইরে আছে, সেই জন্য তার বাবা এবং কাকা, তাদের তো বয়স হচ্ছে, তো তারা কিন্তু বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে গেছিল, তার বাবা এবং কাকা। গেল। তো এরকম যখন ব্যাকুল হয়ে গেল, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওইরকম একটা সময়, একটা সুযোগ চলে আসলো যে তার বাবা এবং কাকা বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, 17 বছর থেকে বিদেশে আছে। তো ঠিক একই সময় আমরা দেখতে পাচ্ছি যে
পারস্যের একজন শাসক, ঠিক আছে, তার হচ্ছে পারস্যের শাসক, তিনি বিয়ে করেছে, ঠিক আছে, রাজপুত্র আর কি, আরঘুন। কি নাম ছিল? আরঘুন। তো আরঘুনের সাথে কিন্তু বিবাহ উপলক্ষে কিন্তু চীনের জনৈকা এক সুন্দরী কন্যা, যে পারস্যের যে শাসক তার যে পুত্র, তো তার হচ্ছে বিয়ে, নাম কি তার? আরঘুন। এই আরঘুনের সাথে বিয়ে হচ্ছে পারস্যের শাসকের, কার? নাকি একজন চীনা রাজকন্যার। তো চীনা রাজকন্যার বিয়ে হচ্ছে, ভালো কথা। এবার তাদেরকে তো তাহলে পারস্যে তো সঠিকভাবে আবার নিয়ে ফেরত নিয়ে যেতে হবে, তাই না? পারস্য থেকে কোথায় নিয়ে যেতে হবে? চীনে নিয়ে যেতে হবে। চীন থেকে পারস্য নিয়ে যেতে হবে, কারণ চীনে হচ্ছে রাজকন্যার বাড়ি, এখান থেকে তার শ্বশুর বাড়ি যাবে কোথায়? পারস্যে, ঠিক আছে, পারস্যে নিয়ে যেতে হবে। তো সেটা যেতে হবে কোথায়? জলপথের মাধ্যমে, কারণ জলপথের মাধ্যমেই পারস্য থেকে চীনে যাওয়া যাচ্ছে, ওইরকম একটা অবস্থা হয়ে আছে। তো এইরকম একটা অবস্থাতে তাহলে যেহেতু একটা ভিআইপি লোক, ঠিক আছে, সম্রাট বলে কথা, বা সম্রাট তার রানীকে নিয়ে নতুন দেশে মানে স্বদেশ ভূমিতে ফেরত আসবে, তাহলে তো একটা ভালো মতো তাকে পাহারার মাধ্যমে, ঠিক আছে, প্রোটেকশনের মাধ্যমে তাকে নিয়ে আসতে হবে। তো এই কাজটা তো যাকে তাকে দেওয়া সম্ভব না, তাহলে এই কাজটা কাকে দিতে হবে? একজন দক্ষ যে মানুষ এই বিষয়ে, তাদেরকে দিতে হবে। তো সেই কারণেই সেই বিষয়টাই তখন কিন্তু তার কাছে এই অফারটা আসছে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে দায়িত্ব পড়লো কার হাতে? মার্কো পোলোর হাতে, বা মার্কো পোলো দের হাতে, যে তোমরা পারস্যের এই যে রাজপুত্র এবং যে তার যে স্ত্রী বা রানী হবে, তাদেরকে তোমরা সঠিকভাবে কোথায় নিয়ে আসো? পারস্যে নিয়ে আসো, এবং পারস্য নিয়ে আসো, তার জন্য তোমাদেরকে কিছু পয়সাও দেওয়া হবে, যে পারিশ্রমিক। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এই যে জাহাজ, এই জাহাজ পারস্যের ভাবী সাম্রাজ্ঞী এবং রাজদূতকে নিয়ে নিরাপদে কিন্তু সমুদ্র যাত্রা করানোর দায়িত্ব পড়েছিল নিকোলো এবং মার্কো পোলোর উপর। ভালো কথা, নিয়ে আসতে হবে। তো এইরকমই একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে 1292 খ্রিস্টাব্দে চীনের বন্দর থেকে, চীনের হচ্ছে বন্দর, বন্দরের নামটা আছে টংকিং বন্দর, ঠিক আছে, কি বন্দর? টংকিং, টং কিং বন্দর। এই চীনের টংকিং বন্দর থেকে কিন্তু যাত্রা শুরু করেছে। যদি বলা হয় যে মার্কো পোলো কোন বন্দর থেকে যাত্রা শুরু করেছে, তাহলে মার্কো পোলো কিন্তু স্বদেশে ফেরার সময় চীনের টংকিং বন্দর থেকে কিন্তু যাত্রা শুরু করেছিল। কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল? নাকি পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। গেল, তাহলে পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এবার জাহাজ পারস্যে পৌঁছানোর কবে পৌঁছায়? 1294 খ্রিস্টাব্দে। তার এই যে 1292 এবং 1294, এই যে 2 বছর, 2 বছর তোর একটানা চলেনি, বিভিন্ন জায়গার স্টপিস মারতে মারতে গেছে। তো এই যে 2 বছর, 92 থেকে 94, এই যে 2 বছর, এই 2 বছর কিন্তু বেশ কিছু সময় কিন্তু তারা ভারতের নানান বন্দরে কিন্তু ভ্রমণ করেছে। এই যে 1292 থেকে 1294, এই যে সময়কাল, এই যে 2 বছরের সময়কাল, এই 2 বছর ভারতের কোন কোন বন্দর শহর তারা পরিভ্রমণ করেছিলেন, সেইটাই কিন্তু তিনি বাড়ি ফেরার পর তার যে গ্রন্থ রচনা করেছেন সেখানে কিন্তু বর্ণনা দিয়েছেন। তো এই বর্ণনা থেকে আমরা ভারতবর্ষের সমসাময়িক অবস্থা কেমন ছিল সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করব। তো তার ভ্রমণ যে বৃত্তান্ত, সেই ভ্রমণ বৃত্তান্তটা কি? দা মিলিয়ন। তার ভ্রমণ বৃত্তান্তটার নাম কি? দা মিলিয়ন, বা 2 মিলিয়নও বলা হয়। তো যাই হোক, এর ইংরেজি একটা নামও আছে, ইংরেজি নামটা না হচ্ছে ট্রাভেলস অফ মার্কো পোলো। তাহলে ইংরেজি নামটা কি? দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো, ঠিক আছে। তাহলে মার্কো পোলোর লেখা গ্রন্থ দ্য মিলিয়ন বা 2 মিলিয়ন, আর ইংরেজিতে তার ট্রান্সলেশন হচ্ছে দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। গেল, এবার বলা হচ্ছে যে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা কিন্তু আমরা সেই কুবলাই খানের ছবি আমরা দেখতে পাচ্ছি। কুবলাই খান, এটা হচ্ছে কুবলাই খানের ছবি, চীনের শাসক ছিলেন। তো যাই হোক, তো বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে যে 1271 খ্রিস্টাব্দ থেকে 1295 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মূলত এশিয়া ভ্রমণ এবং কুবলাই খানের দরবারে থাকার অভিজ্ঞতা কিন্তু তিনি তার গ্রন্থে, অর্থাৎ দ্য মিলিয়ন গ্রন্থে কিন্তু লিখেছেন। এই গ্রন্থের বিষয়বস্তু কিন্তু এটাই। তাহলে দ্য মিলিয়ন গ্রন্থের বিষয়বস্তু যদি বলা হয় কি, তাহলে দ্য মিলিয়ন গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে যে এশিয়া ভ্রমণ এবং কুবলাই খানের দরবারে থাকার অভিজ্ঞতা। তিনি তো অনেকদিন দীর্ঘকাল কুবলাই খানের দরবারে ছিলেন, কাজও পেয়েছিলেন। তো সেখানে থাকার সময় তার কি কি অভিজ্ঞতা হয়েছে, কি কি কাজ করেছে, সেটা সম্পর্কে বর্ণনা আছে।
তিনি এশিয়াতে বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করেছিলেন তার বর্ণনা আছে, এবং এশিয়া ভ্রমণের মধ্যে কিন্তু তিনি যে বাড়ি ফিরে যাচ্ছিলেন সেই সময় যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি বিভিন্ন জায়গায় ভিজিট করেছেন সেটাও কিন্তু তার এই রচনায় বর্ণনা করা রয়েছে। তো মার্কো পোলোর এই যে বর্ণনা তার সম্পর্কে একটু আমরা দেখবো আলোচনা। তাহলে কি এইখানে দেখো টংকিং উপসাগর থেকে মালাক্কা প্রণালী আসছে। টংকিং থেকে কোথায় আসলো? মালাক্কা। মালাক্কা থেকে কোথায় আসছে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ছিল কি দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজাদের অধীনে সেই সময়। শ্রীলঙ্কা থেকে কোথায় আসছে? শ্রীলঙ্কার থেকে আসছে হচ্ছে মাবার রাজ্য। এই পাণ্ড্য রাজ্যটাকেই বলা হচ্ছে মাবার। গেল এই মাবার রাজ্য। মাবার থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি কোথায় আসছে নাকি মুসুলিপট্টনম বন্দরে। মাবার রাজ্য থেকে কোথায় আসছে? মুসুলিপট্টনম বন্দরে। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুরফিলি, এই মুসুলিপট্টনম বন্দরটাকে মুরফিলিও বলা হচ্ছে। এই মুরফিলি থেকে কোথায় আসছে? তাম্রপনি নদী। তাম্রপনি নদী এখানে পর্যন্ত বিস্তৃত, যেটা হচ্ছে কয়াল বন্দর। কয়াল বন্দরে পৌঁছালো। এবার এই কয়াল বন্দর থেকে চলে আসছে কোথায়? মালাবার উপকূলে। তাহলে কয়াল বন্দর থেকে কোথায় গেল? মালাবার উপকূল। মালাবার থেকে কোথায় আসছে আবার? কুইলন, ফেরত কুইলনে আসলো। কুইলন থেকে এগিয়ে পশ্চিম সাগরের তীরে গুজরাট রাজ্যে পদার্পণ করেন। কোথায় আসছে নাকি? গুজরাট রাজ্যে আসলো। ঠিক আছে, তো গুজরাট রাজ্যে আসলো। কুইলন, কুইলন থেকে গুজরাট। তাহলে প্রথমে কি এখানে টংকিং বন্দরে আসলো প্রথম, তারপরে মালাক্কা প্রণালী হয়ে শ্রীলঙ্কায় আসছে। শ্রীলঙ্কায় আসার পর সেখান থেকে চলে গেল মাবার রাজ্যে। মাবার রাজ্য থেকে আবার উপরের দিকে চলে গেল মছলিপট্টনম বন্দর, সেখানে হয়ে তাম্রপর্ণী নদী হয়ে কয়াল বন্দরে এসে পৌঁছালো আবার। তারপর কয়াল বন্দর থেকে এসে পৌঁছালো কোথায়? মালাবার উপকূল। মালাবার উপকূল সেই সময় কৈলম বন্দরে এসে পৌঁছালো, বা যেটাকে কুইলন বলা হচ্ছে। তো মালাবার উপরে কুইলন বন্দর, সেই কুইলন বন্দর থেকে কোথায় চলে আসছে? গুজরাটে। এবার গুজরাট থেকে তারপরে তিনি কিন্তু দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তো এটা ছিল তার কিন্তু এই রাস্তা। ঠিক আছে, কোথায় কোথায় দিয়ে কি কিভাবে তিনি যাচ্ছে। তাহলে দেখো টংকিং উপসাগরের মালাক্কা প্রণালী, তারপরে সিংহল দক্ষিণ, এই সিংহলটা ছিল সেই সময় দক্ষিণ ভারতে পাণ্ড্য রাজাদের অধীনে। ঠিক আছে, এই মাবার রাজ্যটাও পাণ্ড্য রাজাদেরই ছিল। তো এই মাবারের পরে চলে আসছে মুসুলিপট্টনম, যেটা আমরা এখনো মুসুলিপট্টনম নামটা জানি। ঠিক আছে, যাই হোক, এটা তার বর্ণনায় এই গ্রন্থ মুসুলিপট্টনের নামটা কি দিয়েছে? মুরফিলি আর অথবা মতুপল্লী। তাহলে মুসুলিপট্টনমের নাম কি? মুরফিলি বা মতুপল্লী এর উল্লেখ আছে। তো এবার মুরফিলি থেকে আবার কোথায় চলে আসছে? তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত বিখ্যাত একটা বন্দর, সেটা হচ্ছে কয়াল বন্দর। এই কয়াল বন্দর থেকে পৌঁছালো কোথায়? মালাবার উপকূল। মালাবার উপকূলে সেই সময় কোন বন্দর ছিল? কুইলন বন্দর। মালাবার উপকূলে যদি বলা হয় কুইলন বন্দরটা কোন উপকূলে? মালাবার উপকূলে। ঠিক আছে, এই কুইলন বন্দর থেকে শেষ পর্যন্ত চলে আসছে কোথায়? গুজরাটে। এবং গুজরাট থেকে তারপরে কিন্তু তিনি বাড়ির দিকে বা স্বদেশ উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে। সেই স্বদেশে যাওয়ার আগে তিনি আর লাস্ট কাজটা কি করবে? তার লাস্ট কাজ হচ্ছে তিনি পারস্যে সেই রানী এবং রাজা তাদেরকে কিন্তু সেখানে পৌঁছে দিবে। দেওয়ার পর পারস্য থেকে তিনি কিন্তু কোথায় যাচ্ছে? ভেনিস শহরে ফিরে গেছিল। ঠিক আছে, তাহলে গুজরাট থেকে পারস্যে গেল, পারস্যে গিয়ে পারস্যের সম্রাট মানে ভাবি সম্রাট ভাবি সাম্রাজ্ঞী এদেরকে রাখলো। তারপরে সেখান থেকে তিনি নিজ দেশে ফেরত গেল। সেটা কোথায় নাকি? ভেনিস শহরে। এখানে দেখো রাস্তাটা পুরোটা কিন্তু কভার আপ করা রয়েছে। ঠিক আছে, এখানে চীনের টংকিং বন্দরের ওই অংশটা নেই, তারপর থেকে শ্রীলঙ্কা থেকে দেওয়া আছে। তো এখানে মার্কো পোলো যে শ্রীলঙ্কা প্রথমে এখান থেকে চলে আসছে এখানে মাবারে। মাবার থেকে কোথায় যাচ্ছে দেখো? মাবার থেকে চলে আসলো এইভাবে মুসুলিপট্টনমে আসলো। তারপরে মুসুলিপট্টনম থেকে আবার নিচের দিকে চলে আসছে, নিচের দিকে এসে এখানে আসলো। এখানে কি আছে নাকি? কয়াল বন্দর। কয়াল বন্দর থেকে কোথায় চলে আসছে? এইখানে চলে আসলো নাকি আসলো কুইলন বন্দরে। কুইলন থেকে আবার উপরের দিকে চলে আসছে, এখানে এসে চলে আসলো গুজরাটে। আবার গুজরাট থেকে তারপর তিনি পারস্যের উদ্দেশ্যে রওনা দিল। পারস্য থেকে তারপরে চলে আসবে হচ্ছে ইটালিতে। ঠিক আছে, ভেনিস শহরে এসে তার জার্নি শেষ। তো এই হচ্ছে মূলত কিন্তু
মার্কো পোলোর ভারত ভ্রমণ, অর্থাৎ আমরা ম্যাপটা দেখে বুঝতেই পারছি মার্কো পোলো ভারতের কোন কোন জায়গাতে কিন্তু পরিভ্রমণ করেছিল। আর মাবার রাজ্যটা যে ছিল, মাবার রাজ্যটার ম্যাপটা তুমি দেখতেই পাচ্ছ, এতটুকু আছে। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাতে কিন্তু মাবার রাজ্য ছিল। আমরা যদি তামিল সঙ্গম সাহিত্য পড়ি তাহলে আমরা কিন্তু এই বিষয়টা, এই জায়গাটা জানি। এই জায়গাটাকে বলা হতো তামলিকম বলে বলা হতো। তো যাই হোক, তো এই মাবার রাজ্যটাই কিন্তু পাণ্ডু রাজ্য। এটা সেই সময় পাণ্ডু রাজ্য সিংহলটাও কিন্তু পাণ্ডু রাজ্যের আন্ডারেই কিন্তু ছিল, এই টোটাল জায়গাটা। ঠিক আছে, তো এই মূলত তাহলে কি মার্কো পোলো কোথায় এসেছিল? মার্কো পোলো দক্ষিণ ভারতে এসেছিল। ঠিক আছে, দক্ষিণ ভারতের কোন রাজ্যে এসেছিল? নাকি দক্ষিণ ভারতের মাবার রাজ্য বা পাণ্ড্য রাজ্যে এসেছিল। এছাড়াও আর কোন কোন জায়গায় ভিজিট করেছিল? মছলিপট্টনম ভিজিট করেছিল, কুইলন, খয়াল বন্দর, সিংহল এবং শেষ পর্যন্ত গুজরাট। মার্কো পোলো কোন জায়গা হয়ে ভারত থেকে তিনি চলে গিয়েছিল? তাহলে যাওয়ার সময় গুজরাট, আর আসার সময় প্রথম কোন জায়গায় এসেছিল? নাকি শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা হয়ে তারপরে কিন্তু মাবার রাজ্যে তিনি প্রবেশ করেছিলেন। তো চলে আসি এবার ভারত সম্পর্কে এই মার্কো পোলোর অভিমতটা কি আছে। ঠিক আছে, ত্রয়োদশ শতকে যে সমস্ত বিদেশি পর্যটকরা ভারতে এসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য তিনি এখানে কি আছে, সমাজ, অর্থনীতি, ধর্ম, দর্শন ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি। কার গ্রন্থ থেকে? নাকি মার্কো পোলোর গ্রন্থ থেকে। কি কি জানা যাচ্ছে? সমাজ, অর্থনীতি, ধর্ম এবং দর্শন। তার দেখা ভারতীয় রাজ্য ও বা আঞ্চলিক অঞ্চলগুলির সাধারণ মানুষ, রাজা, অর্থনীতি ইত্যাদি নানা বিষয় সম্পর্কে তিনি নিজ বিবরণীতে উল্লেখ করেছেন। তাহলে মার্কো পোলোর যে রচনা, সেখানে সমাজ, অর্থনীতি, ধর্ম, দর্শন এগুলো আছে। এছাড়াও সাধারণ মানুষ, রাজা, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সাধারণ অঞ্চল কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু বর্ণনা রয়েছে। এবার চলে আসি, প্রথম যেটা বলা হয়েছিল যে ও আসলে কোথায়? মাবার রাজ্য। তো মাবার রাজ্যে আসার পর কি বলছে দেখো, ত্রয়োদশ শতকের পূর্বে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মাবার উপকূলে কুইলন পর্যন্ত প্রসারিত ছিল পাণ্ড্য রাজবংশ। ঠিক আছে, তাহলে পাণ্ড্য রাজবংশের জায়গার মাপটা দিচ্ছে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূলের কুইলন পর্যন্ত, এটা ছিল পাণ্ড্য রাজ্য। এখানে মার্কো পোলো এই কথাটা উল্লেখ করেছেন যে মার্কো পোলো যখন ওই পাণ্ড্য রাজ্যে আসছে, তাহলে পাণ্ড্য রাজাও থাকবে কেউ, তাই তো, কেউ না কেউ তো রাজা থাকবে। তো পাণ্ড্য রাজবংশের রাজা, তো সেই সময় কে রাজা ছিল? নাকি সেই সময় ছিল মার বর্মন কুলশেখর। এখানে ভুল হয়ে গেছে বানানটা, এটা হচ্ছে কুলশেখর, কয় রস্যু ল। ঠিক আছে, শেখর। তাহলে মার বর্মন কুলশেখর পাণ্ডু। যে মার্কো পোলো যখন মাবার রাজ্যে আসে তখন মাবার রাজ্যের রাজা কে ছিলেন? মার বর্মন কুলশেখর পাণ্ডু। আর এই জায়গাটা সম্পর্কে তার রিমার্ক কি বলছে? বিশ্বের সব থেকে ধনী প্রদেশ ছিল হচ্ছে এই মাবার রাজ্য। মাবার রাজ্য বলতে কোন রাজ্যকে বোঝায়? বলা হয় হচ্ছে পাণ্ডু রাজ্যকে বোঝানো হয়। তাহলে তার রিমার্কটা কি ছিল? বিশ্বের সব থেকে ধনী প্রদেশ হচ্ছে এই মাবার রাজ্য। তো যাই হোক, কেবল একটি ধুতি পরতেন, এখানকার মানুষজন কি কেমন কি কাপড় চোপড় পরতো সেই সম্পর্কে তার বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন যে কেবলমাত্র এটি একটি মানে একটি ধুতি পরতো এখানকার লোক, পুরুষদের ঊর্ধ্বাঙ্গে কোনো জামা কাপড় থাকতো না। আর হাতে কি থাকতো? বর্ষা এবং ঢাল, মানে যুদ্ধ করার অস্ত্রক্ষেত্র হিসাবে। তাহলে এখানের ক্ষেত্রে কি বলা হচ্ছে? পাণ্ড্য রাজ্যে প্রথমে আসছে, জায়গার নাম বলছে, রাজা সেই সময় ছিল মারবর্মন কুলশেখর পাণ্ড্য। সেই সময় রিমার্কের ক্ষেত্রে বলছে বিশ্বের সব থেকে ধনী প্রদেশ। আর কি বলা হচ্ছে? লোকজন কি কাপড় চোপড় পরতো? নাকি ধুতি পরতো। পুরুষরা ঊর্ধ্বাঙ্গে কোনো রকমের কোনো জামা কাপড় পরতেন না, হাতে থাকতো বর্ষা এবং ঢাল। আর কি বলা হচ্ছে? সেখানকার ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে বলা হচ্ছে যে 13 বছর বয়স হয়ে গেলেই তারা পয়সা উপার্জন করতে যায়। মানে এখনকার দিনে মাধ্যমিকের দেয় 15 বছর বয়সে, মানে এইটে, বর্তমান এইটে যারা ক্লাস পড়ে, সেই 8 ক্লাসের ছাত্ররা কিন্তু উপার্জনের জন্য কিন্তু তারা বাইরে যেত। ঠিক আছে, তার মানে অ্যাডভান্স ছিল অনেকটাই। তো যাই হোক, 13 বছর বয়সে থেকে উপার্জন করতে কিন্তু শুরু করতেন। এই জন্য গৃহকর্তা কে ছিলেন? বাবা। তাদেরকে প্রথমে ইনভেস্টের জন্য পয়সা দিত, হেল্প করতো। ঠিক আছে, অর্থ দিয়ে সাহায্য করতো প্রাথমিকভাবে। আয়ের প্রধান কি উৎস ছিল? মুক্তা সরবরাহ। এই যে ছোট ছোট বাচ্চারা এরা কি করতো? মুক্তা সরবরাহ করত। ঠিক আছে, এই মুক্তার কথা, দক্ষিণ ভারতের মুক্তার কথা কিন্তু আমরা অশোকের লিপি থেকেও পাই। ঠিক আছে, বলা হয়েছিল যে অশোকের এই মুক্তার উৎপাদনকারী দেশ, এরকম টাইপেরও বলা হয়েছে অশোকের লিপিতে। যাই হোক, তো এই যে ছোট ছোট বাচ্চা যারা 13 বছর বয়স মাত্র, তারা বাবার কাছ থেকে কিছু পয়সা নিত, নেওয়ার পর সেই পয়সা দিয়ে তারা মুক্তা সরবরাহ করতো। এই মুক্তাটা কিভাবে সরবরাহ করতো? তারা জেলেদের কাছে যেত প্রথমে, জেলেদের কাছ থেকে যেয়ে তারা ঝিনুক কিনতো।
সেই ঝিনুকটাই নিয়ে মুক্তার যে ব্যবসায়ী, সেই মুক্তার ব্যবসায়ীদের কাছে গিয়ে সেটা বিক্রি করত। ঠিক আছে, এইভাবে তারা অর্থ উপার্জন করত। এবার এই মুক্তা ব্যবসায়ীরা ওই ঝিনুকটা কিনে সেই ঝিনুকটাকে কেটে ভেতর থেকে সেই মুক্তাগুলো কিন্তু বের করত। তো এইভাবেই কিন্তু মুক্তার সরবরাহ কিন্তু হতো। ঠিক আছে, তাহলে সেইখানকার বা মাবার রাজ্য বা পাণ্ড্য রাজ্যের ছেলে মেয়ে যারা ছিল তারা কিভাবে জীবনযাপন করতো, তারা 13 বছর থেকেই কিন্তু উপার্জন করা শুরু করতো। আর কোনো সময় কিন্তু তারা গার্জিয়ানের কাছ থেকে অর্থ কিন্তু আর পরবর্তীতে নিত না। যদি কোনো সময় কোনো এমার্জেন্সিও আসে তারপরেও কিন্তু নিত না। বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিবে, এরকম ঠিক আছে, নিয়ে আবার শোধ করে দিবে, কিন্তু ওর বাবার কাছ থেকে বা গার্জিয়ানের কাছ থেকে প্রথম যে টাকাটা নিত সেটা হচ্ছে শুধু ব্যবসা স্টার্টিং এর সময়, তারপরে আর কিন্তু নিত না, বরঞ্চ তারা বাড়িতে টাকা দিত। তো এইরকম কিন্তু একটা সিস্টেম তিনি বলেছেন মার্কো পোলো তার রচনাতে। তো যাই হোক, এখানে উৎপাদনের ক্ষেত্রে কি বলছে, কেবলমাত্র ধান এবং তিল উৎপন্ন হতো। কি কি? ধান উৎপন্ন হতো এবং তিল উৎপন্ন হতো। আর কি? ভাত ও দুধ, তারা মাংস খেত না। ভাত দুধ খেত, মাংস খেত না। আঙ্গুরের রস থেকে তৈরি মদ পান করা অন্যায় কাজ বলে বিবেচিত হলেও, মানে আঙ্গুরের রস থেকে এক ধরনের মদ তৈরি হতো যেটা অন্যায় কাজ, সেটা তারা জানে। এবার অন্যায় কাজ জেনেও তারা কিন্তু এটা খেত। পানীয় হিসেবে তারা তারি খেত। কি তারিটা? ভাত থেকে তৈরি করা এক জাতীয় মদ্য জাতীয় বস্তু। তাহলে আঙ্গুরের রস দিয়ে যে মদটা তৈরি হতো, মানে ওয়াইন যেটাকে বলা হচ্ছে, তো সেইটা কিন্তু তারা খাওয়া ঠিক না, এটা জানতো, তারপরেও তারা খেত। এছাড়াও আর কি? কম দামি ভাত থেকে তৈরি করা মদ জাতীয় বস্তু, যেটাকে তারি বলা হচ্ছে, তো সেটাও কিন্তু খাওয়ার প্রচলন সেই সময় ছিল। তো এই সমস্ত বর্ণনাগুলো কিন্তু মার্কো পোলো তার গ্রন্থে কিন্তু দ্য মিলিয়ন নামক যে গ্রন্থ সেখানে কিন্তু দিচ্ছেন। যাই হোক, তারা বলছে তারা বাম হাতে কোনো খাবার ছুতেন না। এটা একটা ট্রেডিশনালি ব্যাপার ছিল যে বাম হাত দিয়ে কোনো খাবার ছুবে না। আর জল পানের পাত্র থেকে জল মুখে ঢেলে দিতেন, পাত্রে মুখ ঠেকাতেন না। মানে জল যে খেত, সে জল কিন্তু উঁচু করে খেত নর্মালি, সেখানে কিন্তু মুখ থেকে কিন্তু জলের পাত্র থেকে কিন্তু তারা জল পান করতেন না। আর কি বলছে, মাটিতে আসন পেতে তারা উপবেশন বা বসতেন। একে তারা পুণ্য কাজ বলে মনে করা হতো, যে খাওয়ার সময় তারা কোথায় বসতো, কোথায় বসে খেত? টেবিল চেয়ার তো নাই, মাটিতে বসতো। কি? সেটা মাটিতে আসন পেতে খাবার খেতে বসতো। জল খেত কিভাবে? জল উঁচু করে খেত, জলের পাত্র তারা মুখে স্পর্শ করতো না। বোঝা গেল? তো এইবার বলা হচ্ছে যে বাঁ হাত দিয়ে তারা খাবারও ছুতো না এবং বাম হাতে খাবার ধরতেও না। যাই হোক, তারা তারি জাতীয় মদ্য জাতীয় খাবার কিন্তু খেত, আঙুরের রসও কিন্তু খেত। এছাড়াও ভাত দুধ তারা খেত, মাংস তারা খেত না। আর উৎপাদনের মধ্যে ধান এবং তিল উৎপাদন কিন্তু সেই সময় হতো। এবার মানুষজন যে ছিল সেখানকার, অর্থাৎ পাণ্ড্য রাজ্যের মাবারের মানুষের গায়ের রং কেমন ছিল? ঘন তাম্রবর্ণ ছিল। ঠিক আছে, ত্বক উজ্জ্বল রাখার জন্য শিশুদের দেহে প্রতিদিন 3 বার তিলের তেল মালিশ করা হতো। তাহলে এখানে কি বলছে, গায়ের রং কেমন ছিল সেখানকার মানুষের? তাম্রবর্ণ, ঘন তাম্রবর্ণ। ত্বককে উজ্জ্বল রাখার জন্য কি ব্যবস্থা করা হতো? শিশুদের দেহে প্রতিদিন 3 বার করে তিলের তেল মালিশ করা হতো। আর কি বলা হচ্ছে, অধিবাসীদের গাত্রবর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে, মানে আদিবাসী এখানে হবে, অধিবাসী, যাই হোক, আদিবাসী অধিবাসী, এদের গাত্রবর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে দেব দেবীর মূর্তিও রং করা হতো কালো। যে তারা যেমন দেখতে, তাদের যে দেবদেবী, সেই দেবদেবীর গায়ের কালারও তেমনই করতো। মানে আমরা যেমন, আমাদের দেবদেবীও তেমন, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। ঠিক আছে, এখনো তোমরা দক্ষিণ ভারতের যদি দেবদেবীগুলো দেখো তাহলে কিন্তু তোমরা এটাই কিন্তু দেখবে। এখান থেকে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এগুলো। উত্তর ভারতের যে দেবদেবীগুলো তাদের গায়ের কালার এবং দক্ষিণ ভারতের দেবদেবীর গায়ের কালার কিন্তু এখনো পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে ডিফারেন্স কিন্তু অবশ্যই আছে। যাই হোক, তারা অপদেবতা বা শয়তানের গায়ের রং সাদা রাখতেন। ঠিক আছে, যেহেতু তারা তাদের ট্র্যাডিশন থেকে দ্রাবিড়, নর্মালি কি দক্ষিণ ভারতে যারা আছে দ্রাবিড়, তো তারা শয়তান যে শয়তান যাদেরকে ভাবছে বা অপদেবতা যাদেরকে ভাবছে তাদের গায়ের রং তারা কি করতো? সাদা। আর তারা নিজেরা যেমন, তাদের নিজেদের গায়ের কালার যেমন কি কালো ছিল, সেই জন্য সামঞ্জস্য রেখে তার মূর্তি, দেবতার মূর্তিকেও কিন্তু তারা কালো রং কিন্তু করতো। তো এটা কিন্তু একটা ভালো বিষয়, এটা আমারও জানা ছিল না। তো যাই হোক, তো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, তার মানে এখান থেকে কিন্তু কালচারাল কনফ্লিক্টের ব্যাপারটাও কিন্তু একটু বোঝা যাচ্ছে। দক্ষিণ ভারতের লোকের এবং উত্তর ভারতের লোকের মধ্যে কালচারাল কনফ্লিক্ট যেটা, সেটাও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে তারা নিজেরা কালো ছিল, ওই জন্য দেবদেবীকেও কালো রং করেছে, এবং তারা সাদা রঙের
যে মূর্তি টূর্তি থাকতো এগুলোকে কিন্তু তারা অপদেবতা বা শয়তান এরকম টাইপের ভাবতো। আর ঠিক উল্টোটাই কিন্তু আবার উত্তর ভারতে দেখা যাচ্ছে। উত্তর ভারতে কালো মূর্তি তো নাই বা অপদেবতাও ভাবা হয় না, তবে উত্তর ভারতের যে দেবতা মূর্তি সেগুলো কিন্তু সেই সাদা বা ফর্সা এইভাবেই কিন্তু কালারগুলো, মানে নর্মাল যে স্কিন টোন এইভাবেই কিন্তু করা হতো। চলে আসি সাধারণ মানুষের ক্ষেত্রে আর কি বলছে, যে তারা কি করেছে, যে কুসংস্কারাচ্ছন্ন ছিল, জাদু ও তুকতাকে বিশ্বাসী ছিল। ঠিক আছে, সাধারণ মানুষরা কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তারা জাদু এবং তুকতাকে বিশ্বাসী ছিল। শুভ কাজ শুরুর আগে নিজ ছায়ার দৈর্ঘ্য কিংবা মাকড়সার যাত্রাপথ দেখে সিদ্ধান্ত নেওয়া, শুভ কাজে যাওয়ার আগে হাঁচি শব্দ শুনলে যাত্রা অশুভ মনে করা ইত্যাদি কিন্তু কুসংস্কারগুলো সেই সময় আমরা লক্ষ্য করতে পারি। কি কি আছে তাহলে? কুসংস্কার আচ্ছন্ন, জাদু তুকতাকে বিশ্বাসী ছিল, কোনো কাজ যখন শুরু করতে যাবে তখন যদি তারা দেখে যে মাকড়সা যাত্রাপথ, তাহলে একটা সমস্যা। ঠিক আছে, তারপরে শুভ কাজে যাওয়ার আগে হাঁচি যদি পড়ে তাহলে আবার একটু অশুভ ভাব, এরকম টাইপের কিন্তু তারা বিষয়গুলোকে দেখতো। আর কি, পুরুষ এবং মহিলারা প্রত্যেকে কিন্তু রোজ সকাল সন্ধ্যায় 2 বার ঠান্ডা জলে স্নান করতেন। এবার এইটা নর্মালি ব্যাপারটা কি, দক্ষিণ ভারত তো অনেক গরম, তো এবার গরম যদি হয় তাহলে যখন প্রচন্ড পরিমাণে গরম পড়ে তখন তো আমরাও গরমের দিনে 3-4 বারও স্নান করি। তো ব্যাপারটা এখানে এরকম যে যেহেতু ওখানে গরম, তো নর্মালি মানুষ 2 বার স্নান করে, মানে 2 বার ওকে স্নান করতেই হয়, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সেটা সকাল সন্ধ্যার কথা বলা হচ্ছে। 2 বার তারা স্নান করতো ঠান্ডা জলে। এবার ঠান্ডা বলতে তো আর ফ্রিজের জল তখন ছিল না, নর্মাল সেই ঠান্ডা জল বলা হচ্ছে, সেটাই স্নান করতো, বা কুয়া থেকে উঠানো জলটা ঠান্ডা থাকতো সেই জলে স্নান করতো। যাই হোক, স্নান না করে কিন্তু তারা অন্য জল গ্রহণ আবার করাকে নাস্তিকতা বলে মনে করা হতো। যে স্নান যদি কেউ যদি স্নান না করে তারপরে যদি অন্য জল মানে খাবার দাবার খায়, তাহলে তারা কিন্তু তাদেরকে কিন্তু অধার্মিক এরকম একটা ভাবতো, বা নাস্তিক বলেও কিন্তু তারা মনে করতো। যে তাদের ট্র্যাডিশন অনুযায়ী তারা দিনে 2 বার স্নান করবে এবং ঠান্ডা জলেই স্নান করবে, নর্মাল ওটা ব্যাপার। আর কি বলা হচ্ছে, যে অন্য জল গ্রহণের আগে অবশ্যই স্নান করতে হতো। যদি স্নান না করবে তাদেরকে তারা নাস্তিক বলেই মনে করতো। ঠিক আছে, নাস্তিক বলেই কিন্তু তারা মনে করতো। চলে আসি এবার রাজা সম্পর্কে তাদের অবজারভেশন। তাহলে রাজা সম্পর্কে তারা কি বলছেন, এখানে দেখো বলা হচ্ছে যে রাজাও নিম্নাঙ্গে, এখানে লেখাটা একটু বানানটা মিস্টেক হয়েছে, যাই হোক, মহার্ঘ ধুতি পরতেন। তাহলে রাজা এখানে কি করেছেন, নিম্নাঙ্গে হবে এটা, নিম্নাঙ্গে মহার্ঘ ধুতি পরতেন। মহার্ঘ বলতে একটু ডিজাইন করা, কারুকার্য করা এরকম টাইপের বলা হচ্ছে। ঠিক আছে, মহার্ঘ ধুতি পরতেন। আর কি, তবে তার ঊর্ধ্বাঙ্গ বা অঙ্গ প্রত্যঙ্গ নানান রকম ধন রত্ন, মূল্যবান রত্ন দ্বারা আচ্ছাদিত থাকতো। সাধারণ ব্যাপার, রাজা যদি হয় তাহলে তার বিভিন্ন সোনা দানা রত্ন, ঠিক আছে, অলংকার এগুলো থাকবেই, তো এটাই ছিল। আর কি, গলায় পরতেন নানান মণিমাণিক্য শোভিত সুন্দর গলাবন্ধ, মানে হাড় পরতো আর কি। আর কি আছে, রেশমি সুতো দিয়ে গাঁথা 108টি মুক্তার একটি মালা ছিল। এখানে 104 হয়েছে, এটা 108 হবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে যে 108, 108টি, 108টি মালা। তো যাই হোক, 108টি মুক্তার মালা, মুক্তা দিয়ে মালা পরা থাকতো। দেবতার নাম সঠিক সংখ্যায় জপ করার জন্য বলছে, যে এই যে 108টা ছিল তার কারণ হচ্ছে দেবতার নাম জপ করা। ঠিক আছে, মালাটি ব্যবহার করা হতো। রাজা 2 বাহুতে, মানে হাতে 2 বাহুতে মুক্তা এবং মণিমাণিক্য শোভিত 3টি বালা পরত, আর 2 পায়ে 3টি করে সোনার পট্টি পরতেন। তার হাত এবং পায়ের আঙ্গুলে থাকতো মহার্ঘ সব আংটি। মাবার রাজ্যের নিজস্ব উৎপাদন, ওই যে মাবার রাজ্য তো নিজেরাই মুক্তা উৎপাদন করে, তো সেই মুক্তার আংটি কিন্তু পরতো, মহার্ঘ মুক্তার আংটি। তাহলে রাজা সম্পর্কে ডেসক্রিপশনে কি বলেছেন তিনি, যে রাজাও নিম্ন অঙ্গে মহার্ঘ ধুতি পরত, ঊর্ধ্ব অঙ্গ এবং অঙ্গ প্রত্যঙ্গে নানান রকমের মূল্যবান রত্ন এই সমস্ত দিয়ে আচ্ছাদিত থাকতো, তবে কিন্তু কাপড় কিন্তু উল্লেখ করেনি। গলায় থাকতো বড় মালা, এই মালাতে বলা হচ্ছে যে 108টা মুক্তা ছিল। এটা সাধারণত দেবতারকে জপ করার উদ্দেশ্যে সুবিধা হবে সেই কারণে রাখা হয়েছিল বলা হচ্ছে। 2 বাহুতে মুক্তা মণিমাণিক্য শোভিত খচিত মালা, বালা, ঠিক আছে, হাতে বালা,
পায়ে সোনার পট্টি, এই ধরনের বিষয়গুলো ছিল, আঙ্গুলে আংটি ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু পুরোটাই তাদের নিজস্ব প্রোডাকশন। তো এরকম ভাবে কিন্তু একটা বর্ণনা তিনি দিচ্ছেন। আর কি বলছে রাজার ক্ষেত্রে বলছে একদল দেহরক্ষী। ঠিক আছে, এখানে এটাও বানানটা একটু হয়েছে, রাজার হবে, চটা বেশি হয়ে গেছে। রাজার একদল দেহরক্ষী থাকতো, এরা ছিলেন তার ইহকাল এবং পরকালের সঙ্গী। ঠিক আছে, বলছে যে রাজার যে দেহরক্ষী ছিল, সেই দেহরক্ষীদের বলা হচ্ছে যে তারা রাজার ইহকাল এবং পরকালের হচ্ছে সঙ্গী। রাজার মৃত্যু হলে এরাও একই চিতায় ঝাঁপিয়ে মৃত্যুবরণ করতেন। তাই এটা কিন্তু একটা উল্লেখযোগ্য স্টেটমেন্ট। এইরকম স্টেটমেন্ট কিন্তু আমরা জানি না। আমরা আগের থেকে কি জানি যে সহমরণ প্রথা, স্ত্রীরা স্বামীর সাথে হয় প্রথম দিকে স্বইচ্ছায়, পরবর্তীতে তো দেখা যাচ্ছে যে জোর করেই তাদেরকে পোড়ানো হতো। কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে যে এই মাবার বা পাণ্ড্য রাজ্য যে ছিল, তার যে রাজারা ছিল, রাজাদের দেহরক্ষী ছিল একদল, এবং সেই দেহরক্ষী যে থাকতো তারাও কিন্তু রাজার জীবিত এবং মৃত্যুর পর, আচ্ছা, ইহকাল এবং পরকালের সঙ্গী হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। এমনকি রাজার মৃত্যুর পর রাজার চিতাতে ঝাঁপ দিয়ে কিন্তু তারাও মৃত্যুবরণ করতো। এটা অনেক বড় স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে রাজা সম্পর্কে কিন্তু মার্কো পোলোর বর্ণনা। আর কি বলছে, রাজার উত্তরাধিকারী কে হতো? এবার রাজা যদি মারা যায় তাহলে তার তো সম্পদ, তার উত্তরাধিকারী কেউ না কেউ হবে। তো এখানে কি কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে যে তিনি বলছেন মার্কো পোলো যে উত্তরাধিকারী মৃত রাজার সম্পত্তি সম্পদ নিতে নিতেন না, কারণ আপন দক্ষতায় অর্থ সম্পদের অধিকারী হয়ে ওঠাকে গর্বের বিষয় বলে মনে করা হতো। যে রাজা মারা যাওয়ার পর, ঠিক আছে, রাজার মৃত্যুর পর এই উত্তরাধিকারীরা কিন্তু মৃত রাজার সম্পত্তিটা সম্পত্তি হবে, ঠিক আছে, সম্পত্তি সম্পদ নিত না, কারণ অর্থ সম্পদ তারা উত্তরাধিকার থেকে নেওয়ার থেকে নিজেরা সম্পদ তৈরি করবে, সেটা গর্বের বিষয় বলে মনে করত। আর কি বলা হচ্ছে, যে ভারতে ভালো জাতের ঘোড়ার জন্ম কিন্তু হতো না। যুদ্ধের জন্য ভারতে আগাগোড়াই তোমরা দেখবে বিভিন্ন ক্ষেত্রে আমরা আগেও পড়েছি যে ভারতবর্ষে যুদ্ধের জন্য যে ঘোড়ার ব্যবহার সেটা কিন্তু কিনে নিয়ে আসা হতো। সেটা ছিল একমাত্র ভালো যেটা ঘোড়া, সেটা হচ্ছে আরবি ঘোড়া। সব থেকে গুরুত্বপূর্ণ ভালো ঘোড়া ছিল আরবি ঘোড়া। সেই আরবি ঘোড়া কিন্তু প্রায় প্রত্যেকটা রাজাই কিন্তু কিনে নিয়ে আসতো বাইরে থেকে। আর ভারতের যে ঘোড়া ছিল, ভারতের ঘোড়া খুব একটা কোয়ালিটির দিক থেকে অতটা, মানে উপযোগিতার দিক থেকে অতটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে ভালো ছিল না। তাই যাই হোক, বলা হচ্ছে তাই রাজারা কিন্তু বণিক, আরব বণিকদের, এটা এখানেও ভুল হয়েছে, আরব হবে, এটা কথাটা ভুল হয়েছে, এটা হবে আরব বণিক। তাই রাজারা আরব বণিকদের মাধ্যমে কিন্তু বিদেশি ঘোড়া, এখানে বিদেশি ঘোড়া বলতে কিন্তু আরবি ঘোড়া, ঠিক আছে, আরবি ঘোড়া, আরবি ঘোড়ার কথা বলা হয়েছে, কেনার জন্য কিন্তু অর্থ ব্যয় করতেন। তাহলে আরবি ঘোড়া কিন্তু কিনতো রাজারা। তাহলে কোন ঘোড়া কিনতো? আরবি ঘোড়া। কাদের কাছ থেকে কিনতো? আরব বণিকদের কাছ থেকে কিনতো। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু দেখতে আমরা পাচ্ছি। তারপরে বলা হচ্ছে যে ঝিনুক এবং মুক্ত। এখানে আর একটা বিষয় বলা হলো না, সেটা হচ্ছে রাজার মৃত্যুর পর কে সিংহাসনে বসবে। এটা নিয়ে একটা বড় ব্যাপার, যে উত্তরাধিকারী। ঠিক আছে, উত্তরাধিকারী। তো রাজার মৃত্যুর পর উত্তরাধিকারী কে হতো? রাজার হচ্ছে বোনের সন্তান। সন্তান বলতে এখানে ছেলেদেরকেই বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে রাজার মৃত্যুর পর কিন্তু তার রাজার যে নিজের ছেলে কিন্তু রাজা হতো না। রাজার মৃত্যুর পর রাজার নিজের ছেলে যে ছিল সে কিন্তু রাজা হতে পারতো না, এটা সিস্টেমই ছিল না। তাহলে উত্তরাধিকারী কে হতো? রাজার যে বোন থাকবে, বোনের সন্তান, যেটা ছেলে, মানে ভাগনা এক কথায় বলা হচ্ছে। ঠিক আছে, ভাগ্নে, এই রাজার যে ভাগ্নে থাকবে সেই কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সিংহাসন পেত। তারপরে চলে আসি ঝিনুক আর মুক্তা। ঝিনুক এবং মুক্তা আমরা ওই বাচ্চা কাচ্চার দেখলাম ব্যবসার ক্ষেত্রে, তাই না? তো এখানেও দেখা যাচ্ছে ঝিনুক আর মুক্তা এটা তাদের নিজস্ব প্রোডাকশন ছিল, ঝিনুক আর মুক্তা। তো যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে মাবার রাজ্যের অধীন পক প্রণালী, যে পক প্রণালী যে ছিল, সেই পক প্রণালীতে দেখা যাচ্ছে যেটা করমণ্ডল উপকূলের মধ্যে আছে, করমণ্ডল উপকূল এবং সিংহলের মাঝে এই যে অংশ, ঠিক আছে, মুক্তা সংগ্রহের উপকূল, এখান থেকে তারা মুক্তা সংগ্রহ করতো। এখানে ঝিনুক বেশি পরিমাণে হতো। তাহলে ঝিনুক বা মুক্তো কোন জায়গা থেকে তারা সংগ্রহ করতো? এই অংশটা থেকে।
এটা কি, এটা হচ্ছে পক প্রণালী। এই পক প্রণালীটা কোথায়, সেটা করমণ্ডল উপকূল এবং সিংহল তার মাঝামাঝি যে জায়গাটা, সেটা হচ্ছে পক প্রণালী। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে এক প্রকার ঝিনুক পাওয়া যেত, যার পেট থেকে, পেটে থাকতো কিন্তু মুক্তা, মানে এই যে জায়গাটা, এখানে এক প্রকারের ঝিনুক থাকতো, যেখানে যে ঝিনুকের পেটে কিন্তু মুক্তা থাকতো। মার্কো পোলো এই মুক্তা ব্যবসার এক সুন্দর বিবরণ দিয়েছে। মুক্তার ব্যবসা তিনি বলেছেন যে এপ্রিল থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি, তাহলে কি, এপ্রিল, এপ্রিল থেকে মে, এই যে দুটা সময়, এপ্রিল থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময়, মোটামুটি 1.5 মাস, এই সময় পর্যন্ত ঝিনুক তোলার কাজ চলতো। ঠিক আছে, তো এই সময় থেকে ঝিনুক তোলার কাজ চলতো। কোন সময়, এপ্রিল থেকে মে। পরীক্ষাতে এপ্রিল থেকে মে এটা নাও আসতে পারে, কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কোন জায়গা থেকে সংগ্রহ করা হতো। সেটা হচ্ছে পক প্রণালী থেকে সংগ্রহ করা হতো, যেটা নাকি করমণ্ডল উপকূল এবং শ্রীলঙ্কার মাঝামাঝি অবস্থায়, যেখানে এক ধরনের ঝিনুক পাওয়া যেত, যে ঝিনুকের পেট থেকে কিন্তু মুক্তগুলোকে পাওয়া যেত। আর কি বলা হচ্ছে যে মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কি ছিল, এটা কিন্তু ওই মুক্তা। মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য তাহলে কি আছে, মুক্তা। ফলে মুক্তার ব্যবসা থেকে রাজা, বণিক ও প্রজা সবাই কিন্তু লাভবান হতো। মানে প্রধান যদি বলা হয় তাহলে কি, মুক্তা। ঠিক আছে, মাবার বা পাণ্ড্য রাজ্য, এটার প্রধান রপ্তানি দ্রব্য কি, সেটা হচ্ছে মুক্তা, সে মানে সিগনেচার আইটেম। হ্যাঁ, তো সেখান থেকে ছোট ছোট বাচ্চা ছেলে পেলে, রাজা, বণিক, প্রজা সবাই কিন্তু ওইখান থেকেই লাভবান হতেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি। চলে আসি এবার দেবদাসী প্রথা সম্পর্কে। যে মার্কো পোলো দক্ষিণ ভারতের দেবদাসীর উল্লেখও কিন্তু করেছেন। তার মতে দেবদাসী, এখানে দেবদাসীর আমরা কিছু ছবি দুজনের দিয়েছি, এর যদিও এটা স্বাধীনতা পরবর্তী সময়ের দেবদাসী। হ্যাঁ, তখনও কিছু কিছু ছিল, ওই কন্টেম্পোরারি ব্রিটিশ পিরিয়ডের এই ছবিটা। তো যাই হোক, সম্পূর্ণ দেবদাসী প্রথাটা ব্রিটিশরা উচ্ছেদ করে দিলেও হয় না, যে কিছু কিছু জিনিস থেকেই যায়, যেমন পণ প্রথা উঠে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ওটা অলিখিতভাবে আছেই। তো ব্যাপারটা এরকম যে এরকম ছিল। তো এটারই তারই কিন্তু আলোকচিত্র বা ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানটায় আমরা দেখি যে এই দেবদাসী প্রথা জিনিসটা কি বলছে, যে মাবার রাজ্যে দেবদাসী প্রথার প্রচলন ছিল। মাবার রাজ্য বা পাণ্ড্য রাজ্য যেটা, সেখানে দেবদাসী প্রথার প্রচলন ছিল। মা বাবা যে মেয়েকে দেবতার উদ্দেশ্যে, বলছে যে মেয়েকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দিতেন, তারাই হচ্ছে দেবদাসী। তাহলে মা বাবা তাদের যে সন্তান বা মেয়ে সন্তান, তাদেরকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ যে করত, সেটাই হচ্ছে, সেই মেয়েদেরকেই তখন বলা হতো দেবদাসী। এবার এই দেবদাসীর কাজ কি ছিল, এই দেবদাসীদের কাজ ছিল হচ্ছে দেবতার সামনে নাচ গান করে দেবতার মনোরঞ্জন করা। হ্যাঁ, দেবতার সামনে নাচ গান করে দেবতার মনোরঞ্জন করা, এটা কিভাবে সম্ভব আমাদের এখনকার বাস্তব কথা, কিন্তু সেই সময় কিন্তু এটাই একটা সাধারণ প্রক্রিয়া ছিল। তো যাই হোক, তো সেই সময় কিন্তু এই বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি তার রচনাতে, অর্থাৎ মার্কো পোলোর দ্য মিলিয়ন যে নামক গ্রন্থ, সেখানে কিন্তু পাচ্ছি। যাই হোক, তাদের কাজ এখানে গেল। এদের ভরণ পোষণ চলতো কি থেকে, মন্দিরের অর্থ থেকে। এবার এই যে দেবদাসীরা যে থাকতেন, তাদের তো ভরণ পোষণ মানে তাদের তো খরচা আছে তো, তাই না? তো সেই খরচ কিভাবে, ভরণ পোষণের দায়িত্ব বা ভরণ পোষণের যে খরচ, সেটা কোথা থেকে জোগাড় হতো, সেটা জোগাড় হতো মন্দিরে যে অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ যে অর্থ পাওয়া হতো, মানে দান হতো, দান পাওয়া হতো। তো মন্দির যে কমিটি থাকতো, যেটা গিল্ডের আন্ডারে কিন্তু মন্দিরগুলো থাকতো। গিল্ড সম্পর্কে তোমরা জানো, বা তোমাদের না হলে গিল্ড সম্পর্কে আমরা পরে একদিন কোনো একটা ক্লাস নিয়ে আসবো, যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। গিল্ড সম্পর্কে একটা ছোট্ট করে ক্লাস নিয়ে আসা যেতে পারে। তো যাই হোক, যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো। তো দেবদাসী তাহলে মূলত কি হলো, যে মাবার যে রাজ্য, সেখানে দেবদাসী প্রথার প্রচলন ছিল। এখানকার যে বাবা মা, তারা তাদের মেয়েদেরকে যে দেবতার উদ্দেশ্যে যে উৎসর্গ করত, তারাই হচ্ছে দেবদাসী। তাদের কাজ কি ছিল, তাদের কাজ ছিল নাচ গান করে দেবতাকে মনোরঞ্জন করা। এদের ভরণ পোষণের জন্য যে অর্থ, সেটা মন্দিরের অর্থ থেকেই সেটা ভরণ পোষণ হতো। তো এরকম ভাবে আলোচনা মোটামুটি চলছে। এবার এখানে যেটা বলছে, আমার একটা পোস্টার আছে এখানে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে। সেটা তোমরা যদি কেউ পড়তে আগ্রহী হও, অনলাইন অফলাইন দুটোই হবে। অফলাইন শুধুমাত্র মালদার জন্য, ঠিক আছে, ইংলিশ বাজার, ইংলিশ বাজার, এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে 9563232203। তো তোমরা
কন্ট্যাক্ট করে নিতে পারো। ইংলিশ বাজারের জন্য শুধু অফলাইন, মালদা ইংলিশ বাজার। বাকি কিন্তু অন্যান্য জায়গা, ওয়েস্ট বেঙ্গল অন্যান্য ডিস্ট্রিক্টে হলে তাহলে সেটা কিন্তু অনলাইনেও কিন্তু আমরা ক্লাসের ব্যবস্থা করব। এবং এর সাথে এখানে দেখো পিডিএফ নোটসও দেওয়া হবে, ভিডিও ক্লাস যেগুলো তৈরি করা হবে, কিছু কিছু স্পেশাল ক্লাসও তৈরি করা হবে। এছাড়া সাপ্তাহিক মক টেস্টের ব্যবস্থা থাকবে, কারণ যেহেতু শর্ট কোশ্চেন তোমাদের একটা পরীক্ষা ফার্স্ট সেমিস্টার, এবং 11-এর ফার্স্ট সেমিস্টার আর 12-এর থার্ড সেমিস্টার, এই দুটো যেহেতু শর্ট কোশ্চেন, তো সেই কথা চিন্তা করে মক টেস্টের কিন্তু একটা ব্যবস্থা করেছে, যেটা সাপ্তাহিক মক টেস্ট কিন্তু রাখা হয়েছে। আর ভিডিও ক্লাসও কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ভিডিও ক্লাস আমরা তৈরি করব, আর প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু পিডিএফ আকারে কিন্তু নোটস কিন্তু দেওয়া হবে। তো অনলাইনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো বা অফলাইনের জন্য করতে পারো। এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখানেও কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চলে আসি নেক্সট স্লাইডে, সেন্ট থমাসের সমাধি। এবার সেন্ট থমাস কে ছিলেন? সেন্ট থমাসকে বলা হয় যে ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম প্রচারের প্রথম খ্রিস্টান ধর্মের প্রচারক। যে ভারতবর্ষের প্রথম খ্রিস্টান ধর্মের প্রচারকের নাম কি? সেটা হচ্ছে সেন্ট থমাস। ঠিক আছে, এই মার্কো পোলো এখানে লিখে দিই, ভারতে সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম প্রচার করেন সেন্ট থমাস। তো ভারতবর্ষে প্রথম খ্রিস্ট ধর্ম প্রচার কে করেছিলেন? নাকি সেটা হবে সেন্ট থমাস। এই সেন্ট থমাসের কথা কিন্তু আমরা মার্কো পোলোর রচনাতে কিন্তু পাচ্ছি। কি বলছে মার্কো পোলো? যে মাবার রাজ্যে এই খ্রিস্টান সাধু সেন্ট থমাস তার একটা শহীদ হয়েছিল, সেখানে তার একটা সমাধিস্থল আছে, সেই সমাধিস্থলকে কেন্দ্র করে সেন্ট থোম শহরটা তৈরি করা হয়েছে। সেন্ট থোমের যুদ্ধ আমরা পড়েছি, ঠিক না, ব্রিটিশ পিরিয়ডে। তো এই সেন্ট থোম যে জায়গাটা, সেন্ট থোম, এই সেন্ট থোম কি মানে থম, থম মানে কি টম মানে সমাধি, ঠিক আছে। তো সেন্ট থমাসের যে সমাধি সেটা হচ্ছে সেন্ট থম জায়গাটা, পরবর্তীতে নামটা হচ্ছে সানথোম, এটা পরবর্তীতে ব্রিটিশ পিরিয়ডে সেন্ট থোম বলে কিন্তু আমরা জানতে পারছি। তো যাই হোক, তো এই সানথোম নামক শহর কিন্তু সেই সময় তৈরি করা হয়েছিল সেন্ট থমাসের সমাধিকে কেন্দ্র করে। গেল, খ্রিস্টান এবং মুসলমানরা পুণ্য অর্জনের জন্য এই স্থান পরিদর্শন কিন্তু করতেন। ভক্তদের বিশ্বাস এই স্থানে লাল মাটি, মানে ভক্তদের বিশ্বাস কি ছিল? যে এই স্থানে লাল মাটিগুলা, লাল মাটিগুলা জল রোগ ব্যাধি নির্মূল করার জন্য উপযোগী, মানে লাল মাটি ছিল, ঠিক আছে, লাল মাটি। এই মাটিকে জলের মধ্যে গুলান গুলা হতো, মানে পেইন্টের মতো, কালারের মতো গোলার পর সেইটাকে গায়ে লেপে দেওয়া হতো, পেইন্টের মতো গায়ের মধ্যে মাখা হতো, ঠিক আছে, বডি লোশনের মতো আর কি। তো যাই হোক, তো এর মাধ্যমে বলছে যে রোগ ব্যাধি নির্মূল হতো, এটা বিশ্বাস ছিল আর কি। কতটা কি সেটা আমারও জানা নাই, তোমারও জানা নাই, এটা আমরা বইয়ে পড়ছি। অতএব তাদের একটা বিশ্বাস ছিল যে রোগ ব্যাধি নাকি নির্মূল হতো, তার জন্য এটা উপযোগী ছিল, এটা ওই কারণে বিখ্যাতও ছিল। তাহলে সেন্ট থমাসের সমাধি থেকে আমরা যে সেন্ট থোম যে দুর্গও কিন্তু এসেছিল ব্রিটিশ পিরিয়ড, হ্যাঁ, সেন্ট থোম, সেন্ট থোম দুর্গ, মাদ্রাজে ছিল সেন্ট থোম দুর্গ, বাংলাতে ছিল পোর্ট উইলিয়াম দুর্গ। তো এরকম টাইপের যে সেন্ট থোম, এই সেন্ট থোমটা কোত্থেকে আসছে? এই সেন্ট থমাসের নাম থেকে কিন্তু আসছে, এটা মাথায় রাখবে। যাই হোক, সেন্ট থমাসের সমাধি কিন্তু এখানে উল্লেখ করেছে। তাহলে মার্কো পোলো মাবার রাজ্যে, যদি বলে কোথায় সেন্ট থমাসের সমাধি ছিল, তাহলে ছিল মাবার রাজ্যে ছিল। তাহলে কোথায় ছিল? 1 নম্বর, মাবার রাজ্যে সেন্ট থমাসের সমাধি ছিল। 2 নম্বর বলা হচ্ছে সেন্ট থমাস কে ছিলেন? ভারতে প্রথম খ্রিস্টান ধর্মের প্রচারক। 3 নম্বর, এটা কোথায় ছিল? মাবার রাজ্যে। 4 নম্বর, এখানকার লোকজনের কি কোন কালারের মাটি দিয়ে কি ব্যবহার করা হতো? লাল রঙের মাটি গোলা হতো। এরকম টাইপের আমরা দেখতে পাচ্ছি। আর ব্রিটিশ পিরিয়ডের নাম কি আছে? সেন্ট থমাস, এই সেন্ট থোম দুর্গ, ঠিক আছে। তো এই হচ্ছে সেন্ট থমাসের সমাধি সম্পর্কে বর্ণনা তিনি দিয়েছেন। এরপরে বলছে যে মসলিপট্টনমে গেল। তো পাণ্ড্য রাজ্য থেকে কি মসলিপট্টনমে গেল, তাই না? আমরা এখানে দেখেছিলাম যে পাণ্ড্য রাজ্য, এই যে এখানে কি বলা হচ্ছে যে এই পাণ্ড্য রাজ্য মাবার এখান থেকে চলে গেল কোথায়? মসলিপট্টনম। এই মসলিপট্টনমে যে কি কি করলো সেটা আমরা দেখবো। তারপরে চলে আসছে আবার কয়ালে, তারপরে কুইলনে, তারপরে গুজরাটে। প্রত্যেকটা জায়গাতে এসে এসে ও কি কি দেখেছে এবং তার বর্ণনায় কি কি আছে সেগুলো কিন্তু আমরা আলোচনা
করব। চলে আসি এবার সেকেন্ড জায়গা ভিজিট, তার সেকেন্ড ভিজিট কি, সেকেন্ড ভিজিট হচ্ছে তার মছলিপট্টনম। সেকেন্ড ভিজিট মছলিপট্টনমে আসছে, মছলিপট্টনমে আসলো ভালো কথা, কি করছে এবার, এখানে বলছে উত্তর দিকে, মাবার থেকে উত্তর দিকে, মানে কি আমরা কি দেখলাম যে এরকম ম্যাপটা যে ছিল, তো এখান থেকে কি এদিকে আসলো, তাহলে কি এটা নর্থ সাইড হচ্ছে, তো উত্তর দিক, তো এটাই বলা হচ্ছে উত্তর দিকে মুলিফি, কি বলছে মুরফিলি বা মুতফিলি বা মুতুপল্লী। তাহলে মছলিপট্টনমের নাম কি বলছে মার্কো পোলো, মুরফিলি বলছে বা মুতফিলি বা মতুপল্লী, এই বন্দরে এসে পৌঁছায়। তো পণ্ডিতরা অনুমান করে যে এটি কৃষ্ণা নদীর মোহনার তীরে অবস্থিত মছলিপট্টনম। তো এই জায়গাটার আবার গুরুত্ব কি ছিল, এটা একটা গুরুত্ব আছে কি, এই হীরার জন্য বিখ্যাত। এই মছলিপট্টনম কিসের জন্য বিখ্যাত, কি হীরা, হীরা, এটা বানানটা একটু দীর্ঘিকার হবে, যাই হোক। তাহলে মছলিপট্টনমটা কিসের জন্য বিখ্যাত, মছলিপট্টনম হচ্ছে হীরার জন্য বিখ্যাত। ঠিক আছে, আর কি বল হচ্ছে, এখানটাতে আমরা হীরার কথা যখনই পড়ি নীলকান্ত মণির নাম পড়বো, মধ্যযুগ পড়তে গেলে নীলকান্ত মণি, হ্যাঁ নীলকান্ত মানে প্রাচীন যুগে নীলকান্ত মণি যেটা শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হয়। তারপরে পরবর্তীতে আমরা আবার কোহিনূর হীরার নাম পড়ি, বলা হয় যে হয়ে নীলকান্ত মণি নাকি কোহিনূর হীরা। ঠিক আছে, এই কোহিনূর হীরা নিয়ে কত রকমের গল্প আছে, ইতিহাস আছে, অনেক কিছু আছে। এই যে কোহিনূর হীরা বলা হচ্ছে যে এটা কোথায় থেকে হয়েছিল, গোলকুন্ডা থেকে, এই যে গোলকুন্ডা। ঠিক আছে, তাহলে এই গোলকুন্ডা থেকেই কিন্তু কোহিনূর হীরা কিন্তু পাওয়া গেছিল। তো যাই হোক, এই গোলকুন্ডা কোথায় ছিল, এই মছলিপট্টনম এখানেই ছিল, এই রাজ্যের অধীনেই ছিল। মার্কো পোলো এখানকার হীরার ভান্ডারের নানান কাহিনী বর্ণনা করেছেন। এই অঞ্চল থেকে হিরে সংগ্রহ করে রাজা চীন দেশে রপ্তানি করত। তাহলে রাজা কোথায় রপ্তানি করত, চীন দেশে হীরা রপ্তানি করত। ঠিক আছে, তাহলে আমরা কি হীরাকে পাঠানো হতো কোথায়, হীরাকে পাঠানো হতো হচ্ছে চীন দেশে। আর এই হীরাটা পাওয়া যেত কোন খনি থেকে, পাওয়া যেত হচ্ছে গোলকুন্ডা, গোলকুন্ডা, কোন্ডা বা কুন্ডা। ঠিক আছে, গোলকুন্ডা, এই গোলকুন্ডা খনি, খনি থেকে পাওয়া গেল হীরা, এই হীরাকে রাজারা চীন দেশে রপ্তানি করলো, করে নিয়ে পয়সা বাড়িতে নিয়ে আসলো, অনেক টাকা। ঠিক আছে, এরকম টাকা নিয়ে আসছে, যাই হোক, তো এই রপ্তানি হতো। ঠিক আছে, আর কি বলা হচ্ছে যে এই রাজ্যের অধিবাসীরা মূর্তি পূজায় অভ্যস্ত ছিলেন, এই দেশের রাজ্যের অধিবাসীরা কি ছিল, মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। তারা খাদ্য হিসাবে কি কি খেত, ভাত মাছ মাংস ফল, তাহলে ভাত মাংস মাছ ফল এগুলা খেত। আর কি উৎকৃষ্ট কার্পাস চাষ হতো, পশুপালনের কথাও মার্কো পোলো বর্ণনায় পাওয়া যায়। তাহলে বিষয়টার মধ্যে দেখো একটা জিনিস, যে মছলিপট্টমের মানুষ যারা ছিল তারা কি করেছে বলছে যে মূর্তি পূজা, মূর্তি পূজা করেছে। খাবারের মধ্যে কি হচ্ছে, ভাত মাছ মাংস ফল, আর এদিকে কার্পাস চাষ হতো, কার্পাস, আর পশুপালনও করা হতো, পশু পালন। তাহলে মূর্তি পূজা করতো মানুষরা, খাবারের মধ্যে ছিল ভাত মাছ মাংস ফল, অর্থকরী ফসল চাষাবাসের চাষাবাদের মধ্যে ছিল কার্পাস চাষ, আর পশুপালনের মধ্যে ছিল পশুপালন। ঠিক আছে, এরকম এই সমস্ত বর্ণনা আমরা পাচ্ছি। তাহলে মছলিপট্টনম থেকে আমরা মেইনলি কি নেব, মছলিপট্টনম ইজ ইকাল টু হীরা ব্যবসা। পরীক্ষাতে মেন কোশ্চেন কোনটা এখানটার, মছলিপট্টনম সম্পর্কে, হীরার ব্যবসা কোথায় থেকে পাওয়া গেছে, গোলকুন্ডা, গোলকুন্ডা। ঠিক আছে, যদি একটা কোশ্চেন হয় তাহলে মছলিপট্টনম থেকে কি পাওয়া যেত, হীরা। দুইটা কোশ্চেন হলে হীরা কোথায় কোন খনি থেকে পাওয়া গেছে, গোলকুন্ডার খনি থেকে পাওয়া গেছে। 3 নাম্বার কোশ্চেন, যে এই যে হীরা সেটা কোন দেশের সাথে ব্যবসা করতো রাজা, সেটা চীন দেশের সাথে রাজা ব্যবসা করতো। 3টা কোশ্চেন হলো। আর কোন চাষ বেশি ভালো, মানে কোন অর্থকরী ফসল বেশি চাষ হতো, তাহলে সেটা হচ্ছে কার্পাস। তাহলে টোটাল যদি বলি যে এখানকার কোশ্চেন কটা আছে মছলিপট্টনমের, এই একটা দুটা তিনটা চারটা, মানে মেন হচ্ছে এই 4টা কোশ্চেন। ঠিক আছে, যে হীরার ব্যবসা, গোলকুন্ডার খনি, চীন দেশে রপ্তানি হতো, আর অর্থকরী ফসল হচ্ছে কার্পাস চাষ। এই হচ্ছে মোট 4খানা এখানকার শর্ট কোশ্চেন। মানে এখান থেকে খুব একটা বেশি শর্ট কোশ্চেন না, এই টপিক পড়লেই বোঝা যাবে যে কোথা থেকে কোন শর্ট কোশ্চেনটা আসতে পারে। ঠিক আছে,
চলে আসি, তারপরে তার ভিজিট কি, কুইলন, মানে ফেরত চলে আসছে আবার কুইলনে, তাই না? এখানে আমরা দেখেই নিই আরেকবার, যে এখানে এই মসুলিপট্টনম থেকে আবার ফেরত চলে আসলো কোথায়, কুইলন। তো এই কুইলনের ক্ষেত্রে এটাই বলা হচ্ছে যে কুইলনের ক্ষেত্রে কি বলছে, দেখো, যে মালাবার উপকূল, ঠিক আছে, মালাবার উপকূলে অবস্থিত কুইলন রাজ্যের রাজা স্বাধীন ছিল। তাহলে কুইলনের রাজা কেমন ছিল, স্বাধীন। এখানে বহু খ্রিস্টান আর ইহুদি বসবাস করত। এই কুইলন যে জায়গাটা, এই কুইলন জায়গাটাতে কে বসবাস করতো বা কারা বসবাস করতো, কুইলন যে জায়গা, এখানে কে বা কারা বসবাস করতো, বলছে এখানটাতে খ্রিস্টান এবং ইহুদি এরা বসবাস করত। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে জায়গাটা এটা কি, এই জায়গাটা কি, সমুদ্র তো, মানে সমুদ্র উপকূল। তাহলে সমুদ্র উপকূল যদি হয়, তাহলে এই জায়গাগুলো দিয়ে কি গাছ আমরা দেখতে পাই সমুদ্র উপকূলে, নাকি নারকেল গাছ দেখতে পাই, তাই কি না? তাহলে এখানটাতে দেখো বিষয়টা এখানে এরকম আছে যে নারকেল গাছ, এই যে নারকেল গাছ কিন্তু আছে। আর কি, দক্ষিণ ভারতে মশলার জন্য বিখ্যাত আমরা জানি গোলমরিচ, এই দুটো হচ্ছে মেন, নারকেল আর গোলমরিচ। এছাড়াও কি আছে, তাল আর খেজুর। এছাড়াও দক্ষিণ ভারতে আর একটা জিনিস, যেমন সিনেমা তৈরি হয়ে যাচ্ছে পুষ্পা, তাই তো, চন্দন গাছ। তো এখানে কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি। তাহলে কোন কোন জিনিসের সাথে যুক্ত আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নারকেল, গোলমরিচ আর চন্দন, মানে এই তিনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই তিনটা গেল। আর এখানে কারা বসবাস করে, খ্রিস্টান, ইহুদি। এখানকার রাজা ছিল স্বাধীন। এই হচ্ছে কয়েকটা উল্লেখযোগ্য। আর একটা জিনিস আছে, নীল রঙের কথা বলা হবে, এই যে নীল রং, নীল রং তৈরির জন্য এখানে উৎকৃষ্ট মানের নীল রং তৈরি হতো, উৎকৃষ্ট মানের নীল রং তৈরি হতো, উৎকৃষ্ট মানের নীল রং তৈরি হতো। চীন এবং আরব, চীন এবং আরব দেশে বণিকরা কুইলন থেকে পণ্য ক্রয় করে বিদেশে রপ্তানি করত। এখানে কি বলছে, চীন ও আরব দেশের বণিকরা কুইলন থেকে পণ্য ক্রয় করে বিদেশে রপ্তানি করত। তাহলে কি রপ্তানি করত, পণ্য, জিনিসপত্র, মানে এই জিনিসগুলো। তাহলে এখানকার কোশ্চেন যদি বলি কুইলনের ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখবো কোশ্চেন, চলে আসি, কুইলনের রাজা কেমন ছিল, স্বাধীন। কুইলনে কোন কোন ধর্মের লোক বসবাস করত, খ্রিস্টান, ইহুদি। কুইলনের কোন ফসল বিখ্যাত ছিল, কোন কোন ফসল এরকম হতে পারে, তাহলে 3 নাম্বার এটা নারকেল, 4 নাম্বার গোলমরিচ অর্থকরী ফসল, 5 নাম্বার হচ্ছে চন্দন কাঠ, 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে উৎকৃষ্ট মানের নীল, 6 নাম্বার গেল। আর এখানকার কুইলন থেকে পণ্য ক্রয় করে বিদেশে রপ্তানি করা হতো। তাহলে এইটুকু হচ্ছে কুইলন থেকে কোশ্চেন। কুইলনের রাজা কেমন ছিল, স্বাধীন। কুইলনে কোন কোন বসতি, কোন কোন রাজার, মানে কোন কোন জনগণ বসবাস করতো, খ্রিস্টান, ইহুদি। কুইলনে যে শস্য মানে উৎপাদিত ফসল পাওয়া যেত তার মধ্যে উল্লেখযোগ্য কি, নারকেল, গোলমরিচ, চন্দন আর হচ্ছে নীল রং গেল। এই হচ্ছে কুইলন সম্পর্কে তাদের বর্ণনা। এবার আমরা চলে আসবো গুজরাটে। এখান থেকে গুজরাটে যাব, গুজরাট থেকে বাড়ি চলে যাবো, তাই তো। তো যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে গুজরাট, মার্কো পোলো মালাবারের মতো, মানে মালাবারের পর গুজরাট রাজ্যেও দুর্দান্ত প্রাকৃতিক জলদস্যুদের উপদ্রবের কথা উল্লেখ করেছেন। যে ও বলছে যে এই যে মালাবার উপকূলটা যে আছে, এ ঠিক এরকমই গুজরাটেও কিন্তু জলদস্যু ছিল। তাহলে মার্কো পোলো মোটামুটি আমরা যদি বেশিরভাগই প্রাচীনকালের ক্ষেত্রে আমরা ওই মেগাস্থিনিস বা মেগাস্থিনিসের না হলে ওই ফাহিয়েনের রচনাতে কিন্তু এই দস্যুর উল্লেখ, উপদ্রব, এগুলা কিন্তু আমরা দেখেছি, পেয়েছি। তো ভারতবর্ষে বিদেশি পর্যটক যেই আসুক না কেন, এই দস্যু নিয়ে কিন্তু একটা গল্প কিন্তু আছেই। তো আমরা এটা একটা আর্টিকেলও হতে পারে, যারা পিএইচডি করেছো বা করবে বলে ভাবছো, এটা কিন্তু একটা মাথায় আসলো বিষয়টা, যে দস্যু প্রাচীনকাল, মধ্যযুগ, একদম ওই কি বলছে, বেন্টিংকের যে সময়কাল, ঠিক আছে, ওই দস্যু, ওই পর্যন্ত কিন্তু একটা দস্যু যে ছিনতাই করতো রাস্তাঘাটে, হ্যাঁ, জলদস্যু হতে পারে, তারপরে এমনি স্থলভাগে যেটা হতো। তো এইরকম দস্যুদের নিয়েও কিন্তু বা কোনো ছোট টাইম ফ্রেম ধরেও কিন্তু আর্টিকেল লেখা যেতে পারে। এটা একটা ইউনিক টাইপের টপিক হবে। তো যাই হোক,
তো আমরা এই দস্যুর ক্ষেত্রে যদি যেটা আসছে সেটা হচ্ছে যে মার্কো পোলো মালাবারের মতো গুজরাটেও কিন্তু জলদস্যুদের উপদ্রবের উল্লেখ করেছে। আর কি আছে, ও এটা চেঞ্জ হয়ে গেল, চলে আসি। আর কি বলছে এখানে দাঁড়াচ্ছে যে আরো বলেছেন যেখানে প্রচুর পরিমাণে আদা, নীল, তারপরে তুলো, গোলমরিচ উৎপন্ন, মানে ফসলগুলো কোন কোন ফসল ফলে সেটাই বলছে। যেখানে ফসল, কোন কোন ফসল ফলে, আদা আছে, নীল আছে, তুলো আছে, গোলমরিচ উৎপাদন হতো। আর কি এখানকার অধিবাসীদের খাবার দাবারের মধ্যে কি আছে, বলছে অধিবাসীরা এখানে খায় মাংস এবং মদ্যপানের উপর নিষেধাজ্ঞা ছিল না, মানে খেত তার মানে। তাহলে গুজরাটে, এখনকার দিনে গুজরাটে শুনি বেশিরভাগই নিরামিষ খায়, কিন্তু সেই সময়ের ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বলা হচ্ছে যে খাবার দাবারের ক্ষেত্রে এখানে কিন্তু মাংসও খাওয়া হতো, মদ্যপানের উপরেও নিষেধাজ্ঞা ছিল না। আর ফসলের মধ্যে কি কি ফসল ফলতো, আদা, নীল, তুলো, গোলমরিচ, এগুলো। আর জলদস্যুর উৎপাত তো সেই সময় ছিল, সেটা বলাই হচ্ছে। তারপরে চলে আসি, এখানে কি বলা হচ্ছে যে গুজরাটে উৎকৃষ্ট মসলিন কাপড় এবং সুতির বস্ত্রের উৎপাদনও হতো। কি, মসলিন এবং সুতির বস্ত্র। এখানে কি বলছে যে মোষ, ছাগল, ষাঁড়, গন্ডারের চামড়া রোদে শুকিয়ে সোনা ও রূপোর জড়ি সুতো দিয়ে সেলাই করে এখানে বসার আসন, বিছানার চাদর, মাদুর ইত্যাদি তৈরি করতেন শিল্পীরা। এত দামি জিনিস, এটা ভেবেই তো কেমন মনে হচ্ছে, হ্যাঁ, যে গুজরাটে উৎকৃষ্ট মসলিন আর সুতি বস্ত্র উৎপাদন হতো, ভালো কথা, এইটুকু তো ঠিক আছে। এবার বলছে যে মোষ, ছাগল, ষাঁড়, গন্ডার, এদের যে চামড়া ছিল, এই চামড়াকে রোদে শুকাতো প্রথমে, সেই শুকানোর পর ওই চামড়া কি করতো, সোনা আর রূপার জড়ি করা সুতো, মানে সোনা রূপার সুতোকে, ওই সোনা রূপা মিক্সড করে সুতো বানাচ্ছে, মানে সুতা, সোনার একটা তন্তু, রূপার একটা তন্তু, এটাকে পাকিয়ে পাকিয়ে, তো এরকম টাইপের সুতো, সেই সুতো দিয়ে সেলাই করতো। কাকে সেলাই করতো, ওই চামড়াগুলাকে করে নিয়ে বসার আসন, বিছানার চাদর, মাদুর এগুলা তৈরি করেছে। মানে এটা কতটা মানে ধনী হলে এরকম হয়, এটা ভাবলেই তো কেমন মনে হচ্ছে যে চামড়া, এখনকার দিনে যে সোফা টোফা এরকম বসার জায়গা জিনিসপত্র যেরকম আছে লেদারের, তো সেই সময় আর সেগুলো কি দিয়ে থাকে, নর্মাল ওই লাইলনের সুতা দিয়ে সেলাই করা থাকে, কিন্তু এগুলো বলা হচ্ছে যে সেই সময় এই যে চামড়াগুলো, সেই চামড়াগুলো আবার সোনা রূপার সুতা দিয়ে সেলাই করা হতো, দিয়ে সেটা আসন, বিছানার চাদর, মাদুর এই সমস্ত তৈরি করা হতো শিল্পীরা। তো মার্কো পোলোর মতে গুজরাটের শিল্পীদের মতো সূক্ষ্ম সূচের কাজের দক্ষতা পৃথিবীর আর কোনো দেশের নাই। এটা অবশ্যই, কারণ দেখেই তো বোঝা, মানে শুনেই তো বোঝা গেল, গুজরাটের শিল্পীদের মতো বলছে সূক্ষ্ম সূচের কাজের দক্ষতা পৃথিবীর আর কোনো দেশের শিল্পীদের ছিল না। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু ইউনিক, কিন্তু একটা লাগলো এই বিষয়টা, গেল যে চামড়া, সেই কিসের চামড়া, ছাগল, মোষ, ষাঁড়, গন্ডার, এদের চামড়া, এই চামড়াটাকে প্রথমে শুকানো হবে, শুকানোর পর রূপা এবং সোনা তাদের সুতো, সেই সুতো মানে রূপা সোনার তন্তু দিয়ে সুতো তৈরি করতো, সেই সুতো দিয়ে এই চামড়াকে আসন, বিছানার চাদর, মাদুর এই সমস্ত জিনিসপত্র তৈরি করতো। এবার যারা তৈরি করতো তারা তো মানে উন্নত মানের শিল্পী তার মানে, তো সেই শিল্পীদের বক্তব্য, মানে শিল্পীদের কথা কিন্তু মার্কো পোলো আবার বলেছে যে গুজরাটে এরকম কিন্তু সূক্ষ্ম সূচের কাজ কিন্তু এরকম দক্ষ পৃথিবীর আর কোনো শিল্পী নাই। মানে যদি বলা হয় যে কোথাকার শিল্পী সম্পর্কে, মানে কোথাকার শিল্পীদেরকে পৃথিবীর দক্ষ শিল্পী বা সূচের কাজের জন্য দক্ষ শিল্পী বলে উল্লেখ করা হয়েছে, সেটা গুজরাট কে বলেছে, সেটা হচ্ছে মার্কো পোলো কিন্তু বলেছে। তারপর সেখান থেকে চলে আসে খাম্বে বা কামবাত বা খাম্বাত। তো মার্কো পোলো এখানে বলা হচ্ছে যে খাম কি বলছে মতে খাম্বায়াহ বা খাম্বাত, এটা ছিল অত্যন্ত ব্যস্ত একটি বন্দর এবং গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র খাম্বাত। এই অঞ্চলের নিজস্ব শাসক ছিল, খাম্বাতের নিজস্ব শাসক ছিল, এমনকি ভাষাও ছিল, খাম্বাতের নিজস্ব শাসক এবং নিজস্ব ভাষা কিন্তু ছিল। এখানে ব্যাপক নীল চাষ হতো, কি চাষ হতো, নীল চাষ হতো। নীল চাষের জন্য উল্লেখযোগ্য তাহলে আর একটা কি পাওয়া যাচ্ছে, যে খাম্বাত।
সুতি বস্ত্রের রপ্তানি করা হতো, আর আমদানিকৃত দ্রব্যের মধ্যে ছিল সোনা, রূপা, তামা। তাহলে আমদানি করা হতো কি কি? ভারতবর্ষে আগাগোড়াই দেখা গেছে যে সোনা আনা হয়। তাহলে সোনা, রূপা, তামা এরা আমদানি করা হতো। আর রপ্তানি করা হচ্ছে কি? রপ্তানি করা হচ্ছে সুতির বস্ত্র, রপ্তানি করা হতো। রপ্তানি করা হতো সুতির বস্ত্র। তাহলে খাম্বাত বা কাম্বাত, এখানে কিন্তু মার্কো পোলো গেছে। এখানে বলছে যে শিল্প কেন্দ্র ছিল একটা গুরুত্বপূর্ণ, এখানে একটা বন্দর ছিল, এখানকার শাসকরা নিজস্ব শাসক ছিল, এখানকার নিজেদের ভাষা ছিল, নীল চাষের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সুতির বস্ত্রের রপ্তানি করত তারা, আর আমদানি করত সোনা, রূপা এবং তামা। তো এরকম ভাবে তিনি বর্ণনা করেছেন। তারপর তিনি মালবের বর্ণনা করেছেন, যে মালবেও প্রচুর পরিমাণে কিন্তু আদা, গোলমরিচ, তারপরে কি বলছে, আদা, গোলমরিচ, তারপরে হচ্ছে বলছে দারচিনি হবে এটা, যাই হোক, পাওয়া যেত। ঠিক আছে। আর কি এখানে বলছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুতির কাপড় তৈরি হতো মালাবার যে উপকূল সেখানটায়, বলছে যে আদা, গোলমরিচ, তারপরে দারচিনি। ঠিক আছে। আর কি বলছে, এছাড়াও এখানে কিন্তু সুতির কাপড় কিন্তু তৈরি হতো। এই রাজ্যে জলদস্যু মারাত্মক উপদ্রব ছিল, মানে যেখানে সবসময় মনে রাখবে যে সমুদ্র টাইপের যে জায়গাগুলো, সেখানে জলদস্যু সবসময় থাকতো, কারণ ব্যবসা বাণিজ্য জাহাজ, একটা জাহাজকে যদি কিডন্যাপ করতে পারে তাহলেই কামাই, ব্যাপারটা এরকম। তো ওই কারণে জলদস্যুর প্রবণতা কিন্তু বেশি ছিল। ঠিক আছে। সমুদ্রগামী জাহাজগুলিতে, এই যে এখানেই পরে বলে দিয়েছে কি, সমুদ্রগামী জাহাজগুলিতে কিন্তু লুটপাট চালিয়ে এরা প্রচুর অর্থ সংগ্রহ করতো। কেন? কারণ ট্রেডিং অ্যাক্টিভিটিস জলপথের মাধ্যমে ছিল জাহাজ। তাহলে একটা জাহাজ মানে কি, জাহাজে অনেক সম্পদ আছে, সেই সম্পদগুলোকে লুট করা হবে। কারা লুট করবে? এই জলদস্যুরা। ফলে একটা করে জাহাজ লুট করতে পারলে ওদের হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার ছিল, এই জাহাজগুলো লুট করা কিন্তু হতো। এই লুটের ইতিহাসও কিন্তু আছে। ঠিক আছে, এটা কিন্তু ওই সিনেমা আছে, হলিউডের বিভিন্ন সিনেমা কিন্তু দেখতে পারো। যাই হোক, তো মালাবার সম্পর্কে কিন্তু এটুকু তথ্য আমরা পাচ্ছি, বা মার্কো পোলোর বর্ণনা থেকে আমরা পাচ্ছি যে আদা, গোলমরিচ, দারচিনি, তারপর উৎকৃষ্ট মানে সুতির বস্ত্র, এগুলো সমস্ত তৈরি হতো। জলদস্যুদের উপদ্রব খুবই বেশি পরিমাণ ছিল মালাবারে। আর এই যুদ্ধ বলছে কি, সমুদ্রগামী জাহাজগুলো তারা কিন্তু লুটপাট করতো, করে কিন্তু টাকা পয়সা এখান থেকে নিত। তো যাই হোক, এছাড়াও বলছে ভারতবর্ষ সম্পর্কে আর অন্যান্য টুকটাক যা মতামত তিনি দিয়েছেন। তো সেখানে কি বলছে, দেশীয়রা রাতে বেতের তৈরি খাটে ঘুমান। ঠিক আছে। কি বেতের তৈরি খাটে ঘুমান, দেশীয় যে মানুষরা তারা রাত্রেবেলা ঘুমায় কোথায়? বেতের তৈরি খাটে। আর দড়ি টানা মশারি ব্যবহার করতো। তাহলে বেতের তৈরি খাটে ঘুমাতো, মশারি হচ্ছে দড়ি টানা। আর নিম্ন শ্রেণীর মানুষরা কি করতো? তারা কিন্তু আবার বলছে যে রাস্তার মাটির উপরেই শুয়ে পড়তো। রাস্তায় মাটির উপরেই শুয়ে পড়তো, তাদের আর খাটফাটের দরকার নেই, ওই কিছু একটা বিছিয়ে দিয়ে কাপড় বা কোনো গাছের পাতা এরকম বিছিয়ে দিয়ে শুয়ে পড়তো নিম্ন শ্রেণীর মানুষরা। ঠিক আছে। রাতে রাস্তাঘাটে চলাচল যথেষ্ট নিরাপদ ছিল। বলছে ওভারঅল ভারতবর্ষ বা দক্ষিণ ভারতের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, ভারতবর্ষ বলাটা ঠিক না, ওভারঅল দক্ষিণ ভারতে কিন্তু রাত্রেবেলা চলাচলটা নিরাপদ ছিল বলেই কিন্তু মার্কোগুলো বলছে। আর কি বলছে, এখানকার মানুষরা, সাধারণ মানুষরা কোথায় ঘুমায়? রাত্রেবেলা বেতের তৈরি খাট এবং মশারি টানো কিন্তু ঘুমাতো, দড়ি টানানো মশারি। আর নিম্ন শ্রেণীর মানুষরা রাস্তার কিন্তু মাটির উপরেই শুতো, রাস্তাতেই শুতো, মানে বাড়ি ঘরও তেমন ঠিকঠাক ছিল না, এরকম একটা বলার চেষ্টা কিন্তু তিনি করেছেন। যাই হোক, ভারতীয়রা ষাঁড়কে দেবতা জ্ঞানে পূজা করত এই সময়। এমনকি গৃহের দেওয়ালে গোবর লেপন করার প্রথাও প্রচলিত ছিল, যেটা এখনো কিন্তু আমরা বিভিন্ন, বিশেষ করে গ্রাম বাংলাতে যে জায়গাগুলোতে মাটির বাড়ি, সেগুলোতে কিন্তু এখন আমরা দেখতে পাই, বা এখনো সেটা আছে চল। যে আমাদের ক্ষেত্রেও যেটা হতো, যে ছোটবেলায় যেটা দেখতাম, মাটি গোটা বাড়ি, উঠান, এখন তো উঠান থাকেই না, শহরে তো নাই, গ্রামে এখনো আছে। যাই হোক, তো এই উঠানগুলো কিন্তু ওই গোবর দিয়ে সুন্দর করে গোটা উঠান কিন্তু লেপা হতো। তারপরে ওই ঘরের যে মেঝে, সেই মেঝেকে লেপা হতো। যাদের বাড়িতে দেওয়াল মাটির, তাদের মাটির দেওয়ালটা ওই গোবর দিয়ে লেপা হতো। তো এরকম ভাবে কিন্তু লেপা হতো। ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে যে ভারতীয়রা ষাঁড়কে কিন্তু দেবতা জ্ঞানে পূজা করতেন, এমনকি গৃহের দেওয়ালে গোবর লেপন করার প্রথাও কিন্তু প্রচলিত ছিল। আর বলা হচ্ছে কি, অন্য কোন কোন জিনিস তিনি দেখেছেন, অন্য অন্য কি বলছে, ভারতের সিংহ, চিতাবাঘ, বনবিড়াল, বানর, টিয়া পাখি ইত্যাদি বিভিন্ন পশু পাখির বহুল পরিমাণ কিন্তু তিনি দেখতে পেয়েছেন, তার বর্ণনাতে তিনি কিন্তু বর্ণনা দিয়েছেন।
তাহলে ভারত সম্পর্কে অন্যান্য তথ্যের মধ্যে তিনি কি বলছেন, লোকজন কিভাবে ঘুমায়, রাত্রেবেলা বেতের তৈরি খাটে ঘুমায়, দড়ি টানানো মশারি থাকে, নিম্ন শ্রেণীর মানুষরা রাস্তাতেই ঘুমিয়ে পড়ে মাটির উপরে। ঠিক আছে, কিছু আর ইয়ে লাগে না, চুকি ঠুকির দরকার নেই, খাটিয়া ফাটিয়ার দরকার নেই। আর কি, রাস্তা চলাচলে যথেষ্ট নিরাপদ ছিল সেই সময় রাত্রেবেলা। এদিকে বলা হচ্ছে যে ভারতীয়রা ষাঁড়কে দেবতা জ্ঞানে পূজা করত, এমনকি গৃহে বা বাড়িতে দেওয়ালে গোবর লেপার ব্যবস্থা বা প্রথাও প্রচলিত কিন্তু ছিল। আর ভারতে সিংহ, চিতাবাঘ, বনবিড়াল, বানর, তারপরে টিয়া পাখি ইত্যাদি বিভিন্ন পশু পাখি, এদের কিন্তু বর্ণনা আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে তার বর্ণনা। ঠিক আছে, তো মোটামুটি আমরা আজকে এরকম আলোচনা করলাম। অল প্রথমে আলোচনা করেছি, প্রথম দিন আমরা আলোচনা করেছি অল বেরুনি, আজকে আমরা মার্কো পোলো আলোচনা করলাম। এরকম ভাবে কিন্তু বিভিন্ন যে ট্রাভেলার আছে তাদের সম্পর্কে আলোচনা করব, এবং ক্লাস 12টা আস্তে আস্তে আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। এই ক্লাসগুলো তোমরা মূলত কিন্তু দেখতে পাবে আমাদের চ্যানেল দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং। ক্লাস 12-এর সম্পূর্ণভাবে আমরা কভার করব, এবং এই যে ক্লাসগুলো হবে এগুলো কিন্তু শুধুমাত্র ক্লাস 12 নয়, এগুলো ইতিহাসের যে কোনো পরীক্ষার এই টপিকগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে এগুলো থেকে কিন্তু তোমরা কোশ্চেনটা পাবে। ওই রকম ভাবে কিন্তু ক্লাসগুলোকে তৈরি করা হচ্ছে। তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাইলে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার এই নামে আমরা ফেসবুকে আমাদের একটা পেজ আছে এবং একটা গ্রুপও আছে, তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের একটা ব্লগ আছে যেখানে আমরা বিভিন্ন মক টেস্ট কিন্তু ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। সেই ব্লগের ওয়েবসাইটটা হচ্ছে, এখান থেকে লিখবে দ্য হিস্টোরি এক্সপ্লোরিং, গেল দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং ডট ব্লগ স্পট, BLOGSPOT, blogspot.com, COM। ঠিক আছে, ব্লগ স্পটের মাধ্যমে এটা আমরা ব্যবহার করেছি, কারণ এখনো নিজেদের পয়সা খরচ করার মতো অবস্থা হয়নি। তো যাই হোক, এখানে দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং ডট ব্লগ স্পট ডট কম, এই এর মাধ্যমে তোমরা যদি যাও, এখানে ভিজিট করলে তোমরা এখান থেকে ফ্রি অফ কস্ট মক টেস্ট পাবে, নোটস পাবে। এছাড়াও কিছু কিছু ক্লাসও, ইউটিউবের ক্লাসগুলো কিন্তু লিঙ্ক আপ করা কিন্তু কিছু কিছু জায়গায় আছে। এটা শুধুমাত্র 9, 10, 11, 12, এছাড়াও ক্লাস 8-এরও আছে। আর এসএসসি, তারপরে ইউজিসি নেট, ডাব্লিউবিসিএস বা আদার্স যে কম্পিটিটিভ এক্সাম, তাদের জন্য কিন্তু সেকশন ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। কিছু কিছু রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন আর্টিকেলও কিন্তু এখানটাতে পাবলিশ করা রয়েছে, তোমরা সেটাও দেখতে পারো। আমরা আশা করছি যে রিজিওনাল হিস্ট্রির ওপরেও কিন্তু একটা, সেখানে একটা কোলাম বানাবো যেখানে রিজিওনাল হিস্ট্রি ছোট ছোট টপিকগুলো কিন্তু তুলে ধরবো। টপিক না ঠিক, ওই ঘটনা বা ইতিহাসের কিছু কিছু ছোট ছোট অজানা তথ্য সেখানে কিন্তু আমরা তুলে ধরবো। সেটা একটু সময় লাগবে, আশা করি সেটা পারবো পরবর্তীতে। তো যাই হোক, তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাইলে এইভাবে যুক্ত হতে পারো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন লাগলো ক্লাসটা। আর যদি কোনো রকমের কোনো সাজেস্টিভ কিছু তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর নিচে আমরা টেলিগ্রাম লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। সেখানেও টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু কিছু কিছু শর্ট কোশ্চেন মক টেস্ট সেগুলো কিন্তু দেওয়া হয়। আর আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের যে এই পোস্ট সেকশনটা যেটা আছে, সেখানে কিন্তু তোমরা শর্ট কোশ্চেনের মক টেস্ট পাবে, সেখানেও কিন্তু মক টেস্ট দেওয়া হয়। ঠিক আছে, সেটা তোমরা একটু দেখে নেবে। যে যে ইউটিউবটা যে আছে, ইউটিউবে কিন্তু যখনই খুলবে, ইউটিউব খোলার পর দেখবে যে সেখানে কিন্তু আমাদের যে চ্যানেলটা, সেই চ্যানেলটার মধ্যে যখন আসবে তখন দেখবে সেখানে একদম শেষের যে অপশানটা, অর্থাৎ প্লে লিস্টের পরে পোস্ট যে অপশানটা, সেই পোস্ট অপশানের মধ্যে কিন্তু গিয়ে দেখবে তোমরা বিভিন্ন পোস্টগুলো দেখতে পারবে। আর সেখানে মক টেস্ট কিন্তু যত স্ক্রোল করে নিচের দিকে যাবে দেখবে মক টেস্ট আছে। তো সেই মক টেস্টগুলো কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো, যেটা স্কুল লেভেলের থেকেও আরও ব্যাপারগুলো কি, যে এসএসসি, এসএলএসটি এগুলো পরীক্ষা যারা দিচ্ছ তারাও কিন্তু এর থেকে কিন্তু অনেক লাভবান হবে। যদি কোনো সাজেস্টিভ কিছু থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কমেন্ট সেকশনে, ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু অন্যান্য কোশ্চেন এবং কিছু মক টেস্টের ডেমো কিন্তু তোমরা দেখতে পারো। এই ব্লগ স্পটের যে লিঙ্ক সেটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু কিছু এক্সাম কেমন ভাবে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তোমরা জানতে পারবে। তো এখানকার মতো এখনই আমি শেষ করছি। থ্যাংক ইউ।